সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুগণ ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1198তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে আকাশের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক শিক্ষণীয় সতর্ক হওয়ার মতো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল, স্ত্রী নিজে হসপিটালে নিয়ে বিক্রি করে স্বামীর কিডনি। এক স্ত্রী নিজে তার স্বামীকে হসপিটালে শুইয়ে তার কিডনি বিক্রি করে। দেখেন, আমি একটা নাটক দেখেছিলাম কিডনি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো ওই কিডনি নাটক দেখে আমি খুব হেসেছিলাম। ঠিক কিডনি নাটকটা দেখে আপনারা যতটা হেসেছেন, আজকে রংপুরের ভাই আকাশের এই ঘটনা শোনার পরে ততটাই কাঁদবেন। হৃদয় বিদারক এক করুণ বাস্তব জীবনের গল্প, এবং আমি আশা করি যে প্রতিটা যুবকের জন্য এই গল্পটা হবে ভীষণ শিক্ষণীয় এবং সতর্কনীয়। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত আকাশের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনুন, এবং গল্প শেষে আকাশ ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আকাশ, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2জন ভাই সহ বড় 3জন বোন। আমরা টোটাল 3 ভাই 3 বোন। আমাদের পরিবারটা রংপুর শহরের কাছাকাছি কোনো এক এলাকার এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। ধান ব্যবসায়ী। আমার বাবা হচ্ছে ধানের মৌসুমে যখন ধান পাকে তখন জমি থেকে মানুষের কাছ থেকে মনে মনে ধান কিনে আনে, এবং ওই ধানগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় আমার বাবা বিক্রি করে। এক কথায় আমার বাবা আমাদের এলাকার খুব নামকরা একজন ব্যবসায়ী। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের পরিবারটা অনেক সুখী এবং আরামী একটা পরিবার। আমাদের পরিবারে আমি তেমন কোনো অভাব অনটন দেখিনি। আমার বাবার দিনকালগুলো আমাদেরকে নিয়ে খুব ভালোই কাটাচ্ছিল, এবং এমন করতে করতে আমি আস্তে আস্তে শৈশবের দিনগুলো পার করি। দিন যত সামনের দিকে যাচ্ছে আমার ভিতরে ভালো লাগা ঠিক ততটাই বাড়তেছে। এমন করতে করতে যেহেতু পরিবারের ছোট ছেলে ছিলাম, এবং ছোট ছেলে থাকার কারণে ভাইয়া, আপু, বাবা, মা, দাদা, দাদি সবার মাথার মুকুট ছিলাম। আমি করে চিৎকার করলে সবাই দৌড়িয়ে আসতো, এবং আমি যেটা বলতাম ঘরে সেটাই করতো। এরকম করতে করতে সবার আদর ভালোবাসা পেয়ে আমার শৈশবের দিনগুলো কাটায়। আমি ছোটোবেলা থেকে আসলে পড়াশোনার প্রতি খুব ভালোই ছিলাম, খুব যে খারাপ ছিলাম তা না, মোটামুটি ভালোইভাবে পড়াশোনা করতাম, পড়াশোনায় খুবই মনোযোগী ছিলাম। এরকম করতে করতে আমি আমাদের এলাকারই কোনো একটা স্কুলে পড়ি। তো আমার এক খালাম্মার বাড়ি আছে ঢাকাতে, মানে আমার বড় খালার বাড়ি। তো আমার বড় খালার বাড়ি হচ্ছে রাজধানী ঢাকায়। মাঝে মাঝে 2-3 বছর পর পরে খালার বাড়িতে বেড়াইতে যাই। তো খালার বাড়িতে বেড়াইতে গেলে না খুব ভালো লাগতো। খালা আমাদেরকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। আমাদেরকে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন সহ ঢাকার ঐতিহ্যবাহী জায়গাগুলোতে আমাদেরকে নিয়ে খালা ঘুরতে যেত, এবং খালার সাথে ঘোরার মজাটাই ছিল আলাদা। খালার সাথে এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, এবং খুবই মজা মাস্তি করতাম, খুবই আনন্দ ফুর্তি করতাম। এরকম করে করে আমার দিন আর রাতগুলো পার হচ্ছিল। আস্তে আস্তে করে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিব। এসএসসি পরীক্ষার মুহূর্তে আমার মা বাবা তখন বলতেছিল যে আকাশ, এসএসসিতে তোরে খুব ভালো রেজাল্ট করতে হবে, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা কর, এসএসসি রেজাল্ট যাতে খুব ভালো হয়। আব্বু আম্মু উভয়ই বলতেছে। তাই আমি বললাম আমি এসএসসিতে ভালো রেজাল্ট করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার মা তখন আমার বলতেছে, শর্ত? কিসের শর্ত? আমি বললাম আমি এসএসসিতে যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমাকে বড় খালার বাড়িতে বেড়াইতে যেতে দিতে হবে। আমার মা তখন আমার বলতেছে, অবশ্যই তোর বড় খালার বাড়িতে বেড়াইতে যাইতে দিব, এবং তুই তোর বড় খালার বাড়িতে অনেক মজা করবি, অনেক আনন্দ করবি, ফুর্তি করবি, এবং বড় খালার বাসায় তুই অনেক দিন ধরে থাকবি। যদি এসএসসি রেজাল্ট ভালো হয় আমি তোর আর আসতে বলবো না, তোর যা কয়দিন মন চাইতে তা কয়দিন থাকবে। তো মনের ভিতরে একটা আনন্দ পাইলাম যে বড় খালার বাসায় যাব, বড় খালার বাসায় আনন্দ ফুর্তি করবো। তা এই জন্য তখন পরীক্ষা দিতেছিলাম। আলহামদুলিল্লাহ একটা সময় এসএসসি রেজাল্ট আমি দিয়ে ফেলি। আবার এখানে আরেকটা কথা বলে রাখি, আমি আব্বাকে বলছিলাম যে আব্বা আমি যদি ফার্স্ট ডিভিশনে পাস করতে পারি, প্লাস পাই, তাহলে তুমি আমার কী দিবা? আব্বা বলছে তুই যেটা চাস আমি তোর সেটাই দিব, এটা আব্বা বলছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি পরীক্ষা দিই, এবং পরীক্ষাতে আমি খুব ভালো রেজাল্ট করি। আমি A+ পেয়ে পাস করে, আমাদের স্কুল থেকে 3টে A+ পেয়েছিল, এরই মাঝে আমি একটা। তো সবাই আমাকে নিয়ে অনেক আলোলে দোলে অনেক আনন্দ ফুর্তি করতেছে। এবং পরীক্ষা শেষ হওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি খালাম্মার বাসায় বেড়াইতে যাব। তো খালাম্মার বাসায় তখন আমি বেড়াইতে গেলাম, আমার ঢাকাতে খালাম্মার বাসায়। তো খালাম্মার বাসায় বেড়াতে যাওয়ার পরে খালাতো ভাই বোনরা আছে, ওদের সাথে খুব মজা করতেছি, আনন্দ করতেছি, ফুর্তি করতেছি।
মানে সময়গুলো খুব ভালো করে কাটতেছে। এমন করতে করতে আমার খালাতো ভাই, আমার বয়সী একটা আছে, ও এসএসসি পরীক্ষা দিয়েছে, আমরা একসাথে মানে একই ক্লাসের ছিলাম। পরে ও দেখলাম রাতের বেলায় মোবাইল টিপে, মানে মোবাইলের ভিতরে এক ধরনের গেমস খেলে। আমার তখন এই বিষয়টা খুব ভালো লাগলো যে মোবাইলে গেমস খেলে। ওই সময় আপনার বাটন সিস্টেমের মোবাইল ফোনগুলো ছিল, মোবাইলে গেমস খেলে এরকম করে খুব মানে আমার ভালো লাগতেছিল। তো ওর মোবাইলটা মোটামুটি একটু মানে কম দামি ছিল আর কি। তখন ও কী করে, ওর মায়ের সাথে ভাইনা ধরে, মানে আমার খালাতো ভাই ওর আম্মারে বলে যে আমার একটা ভালো দেখে মোবাইল কিনে দাও, এই মোবাইলটার মধ্যে গেমস খেলে মজা পাই না, ওইটার ব্যাটারি লো হয়ে যায় বারবার, আমার একটা ভালো মোবাইল ফোন কিনে দাও। এই নিয়ে ও তখন ওর মায়ের সাথে ঝগড়া করে, ওর আম্মুর সাথে ঝগড়া করে। এই মুহূর্তে আমি তখন করলাম কি, আমার আব্বুরে ফোন দিছি। আমার আব্বুরে ফোন করে বলছি যে তুমি তো বলছো এসএসসিতে আমি যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে তুমি আমার একটা জিনিস দিবা, আমি তোমার কাছে অনেক বড় কিছু চাই না, একটা ছোট্ট জিনিস চাই, আমার এটা দিবা? আমার আব্বা বল আচ্ছা ঠিক আছে দিমুনি, বল। আমি বললাম আমার খালাতো ভাইয়ের কাছে একটা মোবাইল ফোন আছে, ওইটা চালাইতো, এখন ও বলতেছে ওইটা বিক্রি করে দিবে এবং বিক্রি করে দিয়ে ভালো একটা ফোন কিনবে, তা তুমি আমারে এই মোবাইলটা কিনে দাও, আমি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে এই মোবাইলটা নিয়ে যাবো। আমার আব্বা তখন আমার বলতেছে তুই এখন মোবাইল দিয়ে কী করবি, তোর মোবাইল দিয়ে কী কাজ? আমি বললাম আব্বা আমি মোবাইল দিয়ে গেমস খেলবো, আমার এটা খুব ভালো লাগে, তুমি আমার ফোনটা কিনে দাও। মানে খুব রাগারাগি করতেছি, আর যদি মোবাইল ফোন কিনে না দাও তাহলে আমি আর বাড়ি আসবো না, মানে আব্বার এটা ধমক দিতেছি। আব্বা তখন মনে হয় বিষয়টা নিয়ে আমার আম্মুর সাথে আলোচনা করছে বা কথা বলছে। দেন এরপরের দিনে আমার আম্মু তখন কী করলো, আমার খালাম্মারে ফোন দিছে। আমার খালাম্মারে ফোন করে বললো যে এমন এমন ঘটনা, রাজু নাকি কোন মোবাইল বিক্রি করে দিব, ওইটা আকাশে দিয়ে দিতে বলো, মানে আকাশে দিয়ে দেন এবং এটার দাম যা হয় তা আমি দিয়ে দিব। এই কথা আমার মা আমার খালারে বলছে, বড় খালারে। বলার পরে আমার বড় খালা বলে টাকা লাগবে নাকি, ওই যদি রাজুর মোবাইল নেয় তাহলে নিয়ে যাক, সমস্যা নেই, আমি রাজুর আরেকটা কিনে দিব। এরপরের দিনে আমার খালাতো ভাই তখন মার্কেটে গেল, যাওয়ার পরে আমার খালাম্মা আমার খালাতো ভাইয়ের আরেকটা মোবাইল কিনে দিছে, অনেক দামি একটা নতুন ফোন কিনে দিল। এবং সেকেন্ড হ্যান্ড যে মোবাইল ফোনটা, ওই ফোনটা তখন খালাম্মা আমার দিয়ে দিল, আমার বললো যে ঠিক আছে নে তুই এটা চালা। মানে আমি তো তখন খুব আনন্দিত, ওই ফোনের মধ্যে কোনো সিম ছিল না, এমনি মানে চালাইতাম, খুব মজা করতাম, আনন্দ করতাম। এমন করতে করতে আমার খালাতো ভাই পরে আমার একটা পুরনো সিম দিল, ওর কাছে একটা পুরনো সিম আছে, ওই সিমটা আমার দিল। ভাই মোবাইলের সিম পাওয়ার পর তো আমি এইদিকে ফোন দিই, ওইদিকে ফোন করি, এখানে ফোন করি, মানে প্রচুর আনন্দ করতেছি। রাতের বেলায় নাম্বার বানায় ফোন করি এবং ফোন করে মানুষকে বিরক্ত করি, ঘুমাইতে দিই না। মানে ধরেন কোনো একটা নাম্বার বানায় রাজুরে বলতাম, রাজু তা তুই বলতো এটা ছেলে না মেয়ে? রাজু বলে ছেলে। আমি যদি মেয়ে হয় তাহলে মেয়ে হলে তোর 100 টাকা দিব। এরকমভাবে দুজনে নাম্বার বানায় ফোন করতাম, মানে নাম্বার মেক করতাম, মেক করে করে দুজনে ফোন দিতাম, ও বলতো ছেলে আমি বলতাম মেয়ে, এরকম করে দুষ্টামি করে করে ফোন দিতাম এবং ওই মোবাইল ফোনের মাধ্যমে অনেকক্ষণ কথাবার্তা বলতাম। তো খুবই ভালো সময় কাটতো, মানে এতটাই ভালো সময় কাটতো যেটা আসলে মানে বলে বোঝানো যাবে না। দিন রাতগুলো খুব আনন্দ ফুর্তিভাবে কাটতেছে, খুব মজা করতেছি সবার সাথে, ফ্যামিলির যারা অন্য মানুষ আছে আমার খালাতো ভাইয়ের সাথে, ওদের সাথে। এমন করতে করতে একদিন হলো কি, মানে আমি চলে আসবো, মানে খালাম্মার বাড়ি থেকে চলে আসবো, এর প্রায় 2 দিন, মানে একদিন কি 2 দিন আগে আমার খেয়াল নাই, একদিন খালাম্মা আমার দোকানে পাঠাইছিল, মানে খালাম্মার বিল্ডিংয়ের নিচে দোকান আছে, তো ওই দোকানে আমরা পাঠাইছিল যে মানে কি জানি কেনার জন্য। তো আমি কেনাকাটা করে আসছি, আসার পরে এখানে মনে হয় 50 টাকা মানে উঠছে, মানে বাড়তি ছিল। দেন খালাম্মা আমার বলে এই টাকা তুই নিয়ে যা, আমার বলে যে আকাশ তুই এটা নিয়ে যা। তো 50 টাকার মতো ছিল, 20 টাকা 2টা নোট ছিল আর 10 টাকার একটা নোট ছিল। মনে হচ্ছে আমি টাকাটা পকেটে ঢুকাইছি এবং পকেটে ঢুকানোর পরে কেন জানি রাতের বেলায় আমি পকেটে হাত দিয়ে টাকাটা বের করে মানিব্যাগে ঢুকাবো, যেহেতু আমার উপরে পকেটে ছিল, ওখান থেকে মানিব্যাগে ঢুকাবো, ওই মুহূর্তে 20 টাকার নোটটা খুব নতুন ছিল। এই নতুন 20 টাকার নোটের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারের উপরে লেখা আছে পরি, যদি প্রেম করতে চান তো কল দেন। মানে ওই সময়টাতে এরকম টাকার মতো অনেক নাম্বার পাওয়া যেত, দেওয়ালে নাম্বার পাওয়া যেত, এই ধরনের সমস্যাগুলো ছিল, বিশেষ করে টয়লেটে অনেক নাম্বার পাওয়া যেত। এখন এমনিতেই তো নাচ নেবরি, তার উপরে ঢোলের বাড়ি, এমনিতে আমি নাম্বার খুঁজি মানুষকে বিরক্ত করার জন্য, দুষ্টমি করার জন্য, তার উপরে আবার একটা নাম্বার পেয়ে গেলাম, তাহলে তো হয়েছে, আর কথাই নেই। দেন এবার তখন আমার খালাতো ভাইরে রাতেরবেলায় ধরলাম যে ভাই এরকম একটা নাম্বার পাইছি, তাই এখন ফোন দিব, বিরক্ত করবো। ও আমারে বলে ধরো টাকায় দেওয়া নাম্বারগুলো মানে ভুয়া হয়, এগুলো ঠিক না। আমি বললাম দেখ আমার কাছে মনে হয় টাকায় দেওয়া নাম্বারগুলো ঠিক, এটা মনে হয় ঠিক আছে। আমার বলে টাকায় দেওয়া অনেক নাম্বার আমি কল দিছি, নাম্বার এগুলো ভুয়া হয়। আচ্ছা তুই কল দিলে দে, একথা বলে ও আরেক দিকে থাকে নতুন ফোনে ও গেমস খেলতেছে। পরে আমি প্রথমে কলটা দিলাম, কলটা ঢুকলো না। পরে না ঢুকার পরে বারান্দায় গেছি, মানে আমার খালামার বারান্দায় গিয়ে বসে আছি। অনেকক্ষণ বসে থাকার পরে আমি চিন্তা করলাম নাম্বারটাতে আবার ট্রাই করি। এরপরে সেম নাম্বারটাতে আবারও ট্রাই করি। এবার যখন ট্রাই করি নাম্বারটার কলটা ঢুকে এবং ঢুকার পরে এই মনে করেন একটা রিং হওয়ার পরে একটা মেয়ে তখন কলটা রিসিভ করে। একটা মেয়ে কলটা রিসিভ করে, খুবই চিকন কণ্ঠের একটা মেয়ে, মানে খুব সুন্দর একটা মিষ্টি কণ্ঠ। আমার সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি বললাম আপনার নাম কি পড়ি? বলে হ্যাঁ আমার নাম পড়ি। আমি বললাম পড়ি আপনি কি আসমানে থাকেন, না জমিনে থাকেন, না নদীতে থাকেন, কোথায় থাকেন? আমরা বলে দেখেন আপনি কি এত রাতের বেলায় ফোন দিয়ে এগুলো বলতেছেন?
আমি বললাম আপনি আমারে চিনবেন না, তা প্রেম করার খুব ইচ্ছা জাগছে মনের মধ্যে। আমি বললাম, মেয়েটা বলতেছে দেখেন ভাই প্লিজ এরকম করে বলবেন না, আমি তো আপনাকে চিনি না, কিন্তু এরকম করে বলতেছেন কেন? আমি বললাম চিনবেন, টাকার মধ্যে নাম্বার দিয়ে দিয়েছেন প্রেম করার জন্য, তাইলে আপনি আর চিনবেন না আমারে? পরে বলে টাকার মধ্যে নাম্বার? আপনার কি মনে হয় একটা মেয়ে তার নাম্বার টাকার মধ্যে দিয়ে দিবে? মানে মেয়েরা তাদের নাম্বারটা হাইড করে রাখে, ফোন নাম্বারটা, আর সেটা আমি টাকায় দিয়ে দিব? আপনি এটা কীভাবে চিন্তা করলেন? আমি বললাম দেখেন একটা 20 টাকার নোটের মধ্যে আপনার নাম্বারটা পাইছি এবং পেয়ে আপনাকে ফোন করছি। পরে আমার বলে ভাইয়া দেখেন আমাকে আমাদের এলাকার একটা ছেলে অনেক বিরক্ত করে, এবং বিরক্ত করে আমাকে অনেক প্রপোজাল দিয়েছে, অনেকের মাধ্যমে আমাকে মানে রিলেশন করার জন্য ট্রাই করেছে, বাট হয় নাই। আমি এই ছেলেটার সাথে রিলেশন করিনি, এবং রিলেশন না করার কারণে একটা পর্যায়ে আমি বলছি যে আমি ছেলের কাছ থেকে রাগ করে, মানে আমি ছেলেকে বকাবাধ্য করছি এবং ওরা আমি জুতো দিয়ে পিটাইছি পর্যন্ত এলাকাতে, মহল্লাতে। তো পিটানোর পরে এই ছেলেটা আমার সাথে রাগ করে আমাকে এরকম অনেক টাকার মধ্যে আমার নাম্বার দিয়ে দিছে, অনেক দেওয়ালে এখানে সেখানে বিভিন্ন জায়গায় আমার নাম্বার দিয়ে দিছে। তো সম্ভবত ওভাবে আপনি আমার নাম্বারটা পাইছেন। তো আমি তখন বললাম যে তাই নাকি? বলে হ্যাঁ। তা আমার কাছে তখন মনে হলো, মানে আমার নিজের ভিতর মনে হলো আর কি, যে একটা ছেলে যেহেতু মেয়েটারে প্রেমের প্রপোজাল দিছে, নর্মালি তো ছেলেরা কোনো কালো মেয়ের প্রেমের প্রস্তাব দেয় না, মেয়েটা যদি সুন্দর হয়, রূপসী হয়, তাহলেই তো তাকে প্রেমের প্রপোজাল দেয়। তাই ছেলে যখন মেয়েটারে প্রেমের প্রপোজাল দিয়েছে, তার মানে মেয়েটা দেখতে অনেক সুন্দর, মানে আমার ভিতর মনে হচ্ছে মেয়েটা দেখতে অনেক সুন্দর, এই জন্যই তাকে প্রস্তাব করছে। পরে আমি বললাম যে তাইলে এই ছেলেটা কি এখনও মহল্লাতে আছে? বলে হ্যাঁ এখনও মহল্লাতেই আছে, কিন্তু আমি ওরা পাই না, ওরা পাইলে কিন্তু আমি আবারও পিটাবো। পরে আমি বললাম আপনি কোথায় থাকেন? মেয়েটারে বলতেছে। মেয়েটা বলে ভাই আমি ঢাকায় থাকি। আমি বললাম ঢাকায় থাকেন? তা আমিও তো ঢাকায় থাকি। বলে তাই নাকি? আপনি ঢাকায় কোথায় থাকেন? পরে আমি বললাম, আমি ঠিকানা বললাম যে আমি এই জায়গায় থাকি। তা মেয়েটাও বললো তাহলে আমি তো আপনার কাছে গেছি, আমি ওখানেই থাকি। পরে আমি তার সাথে কথা বলতেছি, এই টাকার নাম্বার দিয়ে তার সাথে কথা বলতেছি, কথা বলতে 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 অনেকক্ষণ পর্যন্ত তার সাথে কথা বলি, রাত্রে প্রায় আড়াইটা 3টা পর্যন্ত তার সাথে কথা বলি। আমার ফোনে প্রচুর ব্যালেন্স ছিল, এবং আমার ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পর ও ফোন ব্যাক করে, মানে ও কল ব্যাক করে, এরপর অনেকক্ষণ কথাবার্তা বলি। এরকম নতুন একটা মানুষের সাথে এতক্ষণ ধরে আমি কী কথা বলি এটা আমি নিজেও জানি না। যাই হোক, কথাবার্তা বলে একটা পর্যায়ে পরে মেয়েটারে বললাম যে ঠিক আছে তাহলে ঘুমাইতে যাই, আপনার সাথে আমার পরে আবার কথা হবে। বলে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি সম্ভবত নাম্বারটা চেঞ্জ করে ফেলবো, কারণ এই নাম্বারটাতে প্রচুর মানুষের কল দেয়, যদি নতুন কোনো নাম্বার নেই তাহলে আমি আপনাকে কালকে জানাবো। তো এই বলার পরে আমি এসে ঘুমিয়ে গেলাম। দিনে 10টা 10:30 বাজে ঘুম থেকে উঠছি। ওই দিন কিন্তু আমি আবার চলে যাব, মানে রংপুরে চলে যাব। পরে আমি ঘুম থেকে ওঠার পর আমার খালতো ভাই আমার বলে কিরে সারা রাত জেগে কাল্লোও কথা বললি, মোবাইল না কিনতে প্রেম শুরু করছস? আমি বললাম ভাই দেখ কেমন এমন এক মেয়ে পটাইছি, এমনি এমনি টাকার মধ্যে নাম্বার পাইছি। আমার খালাতো ভাই আমার বলতেছে দেখ টাকার নাম্বারের মেয়েগুলো চিটার হয়ে গেলে কিন্তু ভালো হয় না। আমি বললাম আরে না, এই মেয়েটা মানে কোনো দোষ নাই, একটা ছেলে প্রতারণা করে এই মেয়ের নাম্বারটা হচ্ছে টাকার মধ্যে দিয়ে দিছে, মেয়েটার কোনো দোষ নাই। আমার খালতো ভাই বলে তুই বুঝিস, পরে বিপদে টিপদে পড়লে আমরা ডাকিস না। আমি বললাম না ভাই বাদ দে, তোরা ডাকবো না, তুই টেনশন করিস না। এরপরেই আমি তখন ভাবলাম যে তাহলে কী করা যায়। এবার আমি চিন্তা করছি আমি যাব না, কারণ আমি মেয়েটার সাথে দেখা করব এবং ওর সাথে দেখা করবো, আমি যাব না। পরে আমার খালাম্মা বলে কি তুই না রাতের বাসে রংপুরে যাওয়ার কথা? আমার খালাম্মা আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি আরও 2টা দিন থেকে যাব। খালাম্মা বলে তাহলে থাক, তোর আম্মুরে ফোন দিয়ে বলে দিয়ে তুই থাকবি। দেন আমি তখন আম্মুরে ফোন দিলাম এবং আম্মুরে ফোন দিয়ে বললাম যে আম্মু আমি আরও 2টা দিন থাকবো। আম্মু বলতেছে তুই না কলেজে ভর্তি হবি, আমি কিন্তু আবার রংপুরে ভর্তি হবো। তা আমার বলে কলেজে ভর্তি হবি, চলে আয়, এখানে কদিন থাকবি, এটা ভালো দেখাবে না, খালাম্মার বাসায় বেশি দিন থাকলে মান সম্মান থাকে না। আমি বলে মা 2টা দিন থেকে চলে আসবো, মানে টার্গেট হচ্ছে মেয়েটার সাথে দেখা করবো। এরপরে হইল কি এই মেয়েটার সাথে তখন আমার এরপরে রাতে আবার অনেকক্ষণ কথা হয়েছে। এবার কথা বলতে বলতে মেয়েটা আমার বলে আমি নাম্বারটা অফ করে দিব, নাম্বারটাতে প্রচুর ফোন আসছে, আমি নতুন একটা নাম্বার থেকে তোমার এখনই কল দিচ্ছি। এই মানে একদিনের মধ্যে কিন্তু তার সাথে আমার তুমি সম্বোধনটা চলে আসে, মানে তুমিটা চলে আসে। এরপরে হলো কি নতুন নাম্বার থেকে মেয়েটা আমার কল দিল। এবার কল দেওয়ার পরে আমি নতুন নাম্বারে মেয়েটার সাথে কথা বলতেছি, যে না আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কথা বলতেছি। সেদিন রাতে অনেকক্ষণ কথা বলি এবং রাতের শেষ অংশে আমি বললাম পড়ি আমি কি তোমার সাথে দেখা করতে পারি, কারণ আমি তো রংপুরে থাকি, দেন আমি তো চলে যাব, খালাম্মার বাসায় বেড়াইতে আসছি। এর মাঝে কিন্তু আমার জীবনের ইতিহাস সব ওরে বলে দিছি, মানে আমার জীবনে আমার বাবা কী করে, মা কী করে, ফ্যামিলিতে কে কে আছে, কী করে না করে, মানে একদম সব কিছু মানে এ টু জেড ওর কাছে বলে দিছি, কোনো কিছু লুকায়নি। পরে মেয়েটা আমারে বলতেছে তাহলে দেখা করবাম, ভালোই তো হয়, তাহলে চলো দেখা করি কালকে। আমি বললাম কোথায় আসবো? পরে আমাকে একটা ঠিকানা বললো, অ্যান্ড রাতেবেলায় ঠিকানাটা বলে ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার পরে আমি তখন আমার খালাতো ভাই রাজু কিন্তু আবার খুব চালাক। এবার আমি আইসা দেখি যে রাজু ঘুমিয়ে গেছে, রাতের বেলা রাজু ঘুমিয়ে গেছে, ওরে জাগাইলাম, রাজু উঠ। পরে উঠেও আমি বলতাম যে এমন তার সাথে তো কালকে আমার ডেট ফিক্স হয়েছে, এখন ও আমার সাথে দেখা করবে। বলে অবশ্যই মেয়েটা একটা ঠিকানা দিছে, আর এই ঠিকানায় তুই যাবি তাই না? আমি বললাম হ্যাঁ তুই জানলি কেমনে?
ও বলে মামা থাকো তো রংপুরে, বুঝো না ঢাকা শহরের অবস্থা, ঢাকা শহরে চিটার বাটপারে ভরপুর, ওইখানে গেলে মাইরা টাইরা সব কিছু রেখে দিব। আমি বললাম তাহলে কি করবো? বলে দূর বেটা বাদ দে তো, এই মোবাইলের মধ্যে নাম মানে টাকার মধ্যে নাম্বার পাইছে, এই মেয়ে ভালোই নাকি? আমি বললাম বন্ধু দেখ রাজু দেখ, আসলে তুই আমার সত্যি করে বলতো মানে আমি কি মেয়েটার সাথে দেখা করবো না? বলে হ্যাঁ করতে পারিস, তুই তোর ঠিকানা মেয়েটারে দে, যদি তোর ঠিকানায় মেয়েটা আসে তাহলে বুঝবি মেয়েটা ঠিক আছে, আর মেয়ের ঠিকানায় তুই গেলে তুই ধরা খাবি, আমি কিন্তু জানি না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওর সাথে কথা শেষ করে আমি সাথে তোরা আবার ফোন দিছে রাতের মধ্যে, ফোন দিয়ে বললাম যে পরি কিছু মনে করো না, মানে আমি না ওইদিকে যাইতে পারবো না, তুমি কি আমাদের এরিয়াতে আসতে পারবা? পরে আমার বললো তোমাদের এরিয়া কোথায়? পরে আমি একটা ঠিকানা দিলাম আমাদের মানে আমার এই খালার বাসার পাশাপাশি। পরে আমার বলতেছে হ্যাঁ সমস্যা নেই আমি যেতে পারবো। আমি বললাম তাহলে কালকে সকালে আসবা না বিকেলে? বলে বিকেলে 3টার পরে আসবো। একটা রেস্টুরেন্টের নাম বলে দিলাম, বলে দেওয়া লাইনটা কেটা। আর খালতো বাইরে বললাম কিরে তুই না বললি মেয়ে চিটার, মেয়ে বাটপার, এখন তো মেয়ে বলতেছে মেয়ে আমার সাথে বিকালবেলা দেখা করবে। আমার ভাই তখন বলতেছে যদি দেখা করে তাহলে তো ভালোই, দেখা যদি করে তাহলে ভালোই, আমি তোর ক্ষতি চাই না, আমি তো তোর ভালোই চাই, ঠিক আছে দেখা করো। তো খালাতো ভাইয়ের সাথে এই নিয়ে খুব কথাবার্তা হলো, অনেক কথাবার্তা তো হলো। এবং এরপরে আমি তখন করলাম কি মানে আমার মতো করে তখন আমি টাইম পাস করতেছি, অপেক্ষা করতেছি পরের দিন তার সাথে দেখা করবো, মানে খুবই এক্সাইটেড। এবার 2টার দিকে আমি আমার খালাতো ভাই বলতেছি ও রাজু আমার সাথে চল না, আজকে তো পরি আসবে, ওর সাথে দেখা করব। রাজু আমার বলতেছে দেখ আমার কাছে ভালো লাগে না, আর মানে আমার কাছে কেমন যেন একটু অন্যরকম মনে হয়, মানে তুই যা। আমি বললাম দেখ ভাই তোর কাছে অনুরোধ করে বলতেছি তুই আমার সাথে চল, তুই আমার সাথে অ্যাটলিস্ট এই কাজটা করিস না, তুই না আমার ভাই, মানে প্লিজ ভাই তুই চল না। এমন করে ওরে আমি খুবই বুঝে শোনে অনেক রিকোয়েস্ট করার পরে ওই তখন রাজি হয়েছে, যা ঠিক আছে ও যাবে। পরে কথাবার্তা ফাইনাল হলো এবং ওকে নিয়ে আমি তখন মানে এই পরীক্ষার সাথে দেখা করতে যাব। 2:30-3টার দিকে ওটা ফোন দিলাম, ফোন দেওয়ার পর ও বলতেছে আমি রিক্সাতে আমি আসতেছি। পরে আমি আর আমার খালাতো ভাই রেস্টুরেন্টে আগে গিয়ে বসে আছি এবং একটু পরে তখন পরি আসছে। ভাই রে ভাই, পরি তো যেন পরি নয়, মাটির কোনো পরি নয়, আমার কাছে মনে হয় আসমানের কোনো এক পরি। এত সুন্দর ওর চেহারা, মানে এত মায়া ওর চেহারার মধ্যে, ওকে দেখে মনে হয় কি আমার দৃষ্টি সরতেছে না, আমি এটাই তাকায় আছি। আর আমার খালতো ভাইও মানে ও খালতো ভাই দেখে খুব অবাক হয়ে গেছে, কি রে, মেয়ে এত সুন্দর হবে কেন? পরে আসছে বসছে, পরে মানে আমি দুজনেই বসে আছি, ও তো চিনি না, আমি ওরা বলছে যে আমি কালো টি শার্ট পরে আসবো। তো এখন আমার টি শার্ট দেখে বলতেছে যে আমি যদি ভুল না করি তাহলে আপনিই আকাশ। আমি তখন বললাম হ্যাঁ আমি আকাশ। পরে বলে উনি? আমি বললাম উনি আমার খালাতো ভাই, বলছিলাম না রাজুর কথা, ও আমার খালাতো ভাই রাজু। পরে বলে হাই রাজু। পরে ওর সাথে কথাবার্তা বললো, মানে রাজু তো পুরো বং হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ পর্যন্ত একসাথে ছিলাম। পরে আমি রাজুরে বললাম রাজু তুই একটু রেস্টুরেন্টের বাইরে যা, আমি একটু ওর সাথে কথা বলি। এর মাঝে কিন্তু আমাদের অনেক মানে মোটামুটি অনেক রোমান্টিকতা হয়ে গেছে, আমরা কিন্তু রিলেশনে চলে গেছি অলরেডি। পরে রাজু তখন উঠে গেল, মানে ও কিন্তু খুব রাগ করে আছে, মানে আমার খালাতো ভাইটা অনেক রাগ করে আছে, মানে ও এটা নিতে পারতেছে না যে আমি এত সুন্দর একটা মেয়ের সাথে প্রেম করতেছি বা মেয়ের সাথে আমার প্রেম হয়ে গেছে, এটাও মানতে পারতেছে না। পরে এরপর হলো কি আমি তখন কি করলাম, এই রাজু উঠে যাওয়ার পরে ওর সাথে এখানে বসে বসে কথা বলা অনেকক্ষণ, বলার পর দুজনে হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরোইলাম। বেরোয়ার পরে ও তখন চলে গেছে, মানে মেয়েটা তখন চলে গেছে। এবার রাজু তো আমার বলতেছে এটা কীভাবে সম্ভব বেটা, তোর সাথে এই মেয়ে যায়, এই মেয়ে দেখতে শুনতে যত মানে কিউট, অ্যাকচুয়ালি তোর সাথে এই মেয়ে যায় না, এবং তুই মেয়ের সাথে রিলেশন করিস না, এগুলো আমার বলে। তো এরকম কারণে আমি পরে ওরে বুঝালাম, বুঝে বাসায় গেছি। যে এরপর আমি অলওয়েজ হচ্ছে পরীর সাথে কথাবার্তা বলি, ফোনেও আমার সাথে খুব রোমান্টিকতা, ওর সাথে আমার অনেক রোমান্টিকতা, অনেক প্রেম, অনেক ভালোবাসা। এর মাঝে আমি আবার 3-4 বার ওর সাথে দেখা করছি, বিভিন্ন জায়গায় ঘুরছি, ঘুরে টুরে আমি তখন চলে গেছি, মানে আমি রংপুরে চলে গেছি। তো যাওয়ার সময় আমার খালাতো ভাই আমার বলে এত সুন্দর একটা মাইয়া পটায় গেলি বেটা, তোর ভাগ্যটাই অনেক ভালো। রংপুরে যাওয়ার পরে রংপুরেরই তখন একটা কলেজে আমি তখন ভর্তি হই, আমাদের এরিয়াতে একটা কলেজে ভর্তি হয়ে কলেজে পড়াশোনা করতেছি। মানে তখন তো পুরো বিন্দাস সময় কাটতেছে, মানে এত কিউট একটা আমার গার্লফ্রেন্ড, এত কিউট, মানে তো মানুষের মানে বলার মতো না, মানে এত কিউট লাগে ওরে, পুরো সিনেমার নায়িকা। যাই হোক, এরপরে চলে গেলাম রংপুরে, এবং রংপুরে টাইম পাস করতেছি, বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছি, এবং শুধু ওর সাথে সারাদিন কথা বলি। সকালে ফোন দিই, দুপুরে ফোন দিই, বিকেলে ফোন দিই, মানে 24 ঘন্টা খালি ওর সাথে কথা কথা কথা। এভাবে প্রায় 1.5 মাসের মতো কেটে যায়। 1.5 মাস পরে একদিন ও আমারে বলতেছে যে আকাশ আমি তোমার কয়টা ইম্পর্টেন্ট কথা বলবো। আমি বললাম ইম্পর্টেন্ট কথা, আচ্ছা ঠিক আছে বলো। বলে আচ্ছা তুমি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা, তুমি আমার সাথে কোনো রিয়েক্ট করবা না, ঝগড়া করবা না, এবং খুব স্মুথলি শুনবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি শুনবো, বলো। আমাকে বলে আচ্ছা তোমার খালাতো ভাই রাজুর সাথে তোমার সম্পর্ক কীরকম? আমি বললাম রাজুর সাথে সম্পর্ক আমার হ্যাঁ ভালোই তো, ও আমার খালাতো ভাই, আমরা হচ্ছে ছোটোবেলায় একই সাথে বড় হয়েছি, ও ঢাকায় থাকে আমি রংপুরে থাকি, অতটুকুই, কিন্তু আমরা খুব ফ্রেন্ডলি। পরে আমারে বলে আচ্ছা রাজু কি তোমার ভালো চায় না খারাপ চায়, এমনি বলে। আমি বললাম না রাজু আমার খারাপ কেন চাইবে, ও আমার খুব ফ্রেন্ডলি একটা আমার ভাই, আমরা সমবয়সী, খারাপ তো চাওয়ার কথা নাই।
ও আমাকে বলে, দেখো তুমি রাজুকে যদি বলে দাও তাহলে কিন্তু মানে আমার কোনো সমস্যা নেই, বাট তোমারই সমস্যা হবে। আসলে কি জানো, রাজু তোমার সাথে আমি কথা বলি এটা রাজু চায় না। আমি বললাম, হ্যাঁ এটা তো আমি আগেও জানি, তোমার সাথে আমি কথা বলি, তোমার সাথে আমার কথা হয়, এটা রাজু পছন্দ করে না, এটা তো আমি আগ থেকেও জানতাম, এটা এখন বলার কি আছে। ও আমাকে বলে, শুধু পছন্দ করে না, শুধু পছন্দ না করলেই তো হতো, মানে তুমি কি জানো যে রাজু আমাকে কল করছে, আমাকে ফোন করছে। এইটা বলার পরে মানে আমি খুব অবাক হয়ে গেলাম যখন এটা বললো যে রাজু আমাকে ফোন করছে। আমি বললাম, রাজু তোমারে ফোন করছে কেন, রাজু তোমাকে ফোন দিবে কেন? বলো, ও আমাকে ফোন করছে এবং ফোন করে তোমার সম্বন্ধে অনেক উল্টাপাল্টা কথা বলছে। আমি বললাম, আমার সম্বন্ধে ফোন করে উল্টাপাল্টা কী বলছে? বলে, তুমি নাকি মানে বিভিন্ন ধরনের নেশা করো এবং রংপুর অনেক মেয়েদের সাথে মিশো, অনেক মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে এবং তুমি মেয়েদেরকে ইউজ করে ছেড়ে দাও, তোমার বাবার অনেক টাকা আছে এই জন্য তুমি এটা করো এটা করো। ভাই কথাগুলো শোনার পরে না মানে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো যে আমার এগুলো কী বলতেছে। আমি কিন্তু আমার খালাতো ভাইটারে এত ভালোবাসি, আমার নিজের ভাইদের চেয়েও বেশি আমি ওরা ভালোবাসি। মানে আমার নিজের ভাইদের সাথে আমার এত ভালো সম্পর্ক নাই, এত মধুর সম্পর্ক নাই, আমার খালাতো ভাইয়ের সাথে আমার যেরকম সম্পর্ক। কথাগুলো শোনার পর আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো যে এটা কীভাবে সম্ভব। পরে আমি বললাম যে, দেখো পরি, তুমি কি কথাগুলো সত্য বলতেছো? আমাকে বলে, তুমি আমার কথা বিশ্বাস করবে না তো আমি তোমার খালাতো ভাইয়ের নাম্বারটা বলি। পরে আমাকে নাম্বারটা বললো, আমি মিলে দেখলাম যেটা আমার খালাতো ভাইয়ের নাম্বার। তাহলে পরির কাছে আমার খালাতো ভাইয়ের নাম্বার কীভাবে যাবে যদি এমনটা না হয়? তারপরে আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন তুমি যদি মনে করে থাকো যে ওর কথা যদি তুমি বিশ্বাস করো তাহলে তো আসলে আমার কিছু করার নাই। তবে যাই করো যেটাই করো একটু ভেবে চিন্তে করো, মানে তুমি একটু চিন্তা ভাবনা করে করো, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিও না। ও আমাকে বললে, দেখো আকাশ, তুমি আমার কী মনে করো আমি জানি না, আমি ঢাকাতে বড় হয়েছি, তা তুমি হয়তো রংপুরে থাকো, বাট ঢাকা শহরের ছেলেদেরকে আমার খুব ভালো করে চিনা আছে। আমি তোমার খালাতো বাইরেও চিনি, আমি তোমারেও চিনি, আমি জানি যে তোমরা দুজনে কেমন। তোমার খালাতো ভাই যে একটা ফল্ট, তোমার খালাতো ভাই যে একটা মিথ্যুক, এটা আমি খুব ভালো করেই জানি, বাট তুমি এর চেয়েও বেটার, তুমি অনেক ভালো। আর আমার এই কথাগুলো পরে ও আমার এই কথাগুলো বললো পরি। এটা বলার পরে আমি তখন মানে আমি আর রাগ করে রাজুর সাথে কথা বলি না, কারণ আমার সাথে এরকম একটা চিটিং করছে ও, ওর সাথে আমি কথা বলবো কেন? আমি আর ওর সাথে কোনো কথাবার্তা বলি না এবং মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে দিলে আমি খুব মানে রাগান্বিতভাবে কথাবার্তা বলি। এভাবে প্রায় 1.5 মাস পরে মানে এর মাঝেও আবার রাজু কিন্তু আমারে বলতেছে যে, দেখ পুরি, মেয়েটা ভালো হবে না, মেয়েটার সাথে তুই কথা বলিস না, তুই কিন্তু ধরা খাইবি, মেয়েটা কিন্তু চিটার মনে হচ্ছে আমার কাছে, বাটপার মনে হচ্ছে, ঢাকা শহরে চিটিং করে চলে, বিভিন্ন ছেলেদেরকে পটায় টাকা পয়সা নেয়। কিন্তু ভাই এই পর্যন্ত পুরি কিন্তু আমার কাছ থেকে একটা টাকাও নেয়নি, মানে কখনোই কোনো টাকার প্রসঙ্গে উঠায় নেই। পরে আমি আমার খালাতো ভাইয়ের সাথে কথা বলি না, রাগারাগি করি এবং 1.5 মাস পরে আমার খালাতো ভাই তখন রংপুরে আমাদের বাড়িতে আসে, মানে আমাদের বাসায় আসে। এবং বাসায় আসার পরে যেহেতু আমরা দুজনে খুব ফ্রেন্ডলি, ও তখন আমার বারবার জিজ্ঞেস করে, মানে খোঁচায় বারবার, কিরে আকাশ, পরীর কী অবস্থা, পরীর সাথে কথা হয়, পরী ভালো আছে, এটা ওটা জিজ্ঞেস করে। পরে আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, মানে পরীর সাথে আমার এই সেই সবই ঠিক আছে, তা তুই পরীর সাথে কথা বলিস? আমার বলে, শুধু কথা বলি না, তুই তো বিশ্বাস করবি না, আমি কেন ঢাকা থেকে রংপুরে আসছি জানাস, পরীর মুখোশটা উন্মোচন করার জন্য। আমি বললাম, মানে পরীর মুখোশ তুই কি উন্মোচন করবি? ও আমারে বলে, তাহলে শোন, আমি তোরে বলি, এই মেয়েটা আমার সাথেও রিলেশন করার চেষ্টা করছে, আমারে পটানোর চেষ্টা করছে, পরে আমি পটি নেই এবং আমি পটি নেই দেখে তোরে এমনি এমনি, মানে আমি বুঝতেছি আমারে পুরো মিথ্যা বলতেছে। পরে আমি বলি, দেখ ভাই, তুই আমারে আর মিথ্যা বলিস না। ও আমার বলে, নারী জাত খুব খারাপ, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীরও কারণ, এই মেয়ে তোর সম্পর্ক নষ্ট করে দিবে, তুই আমার কথা বুঝ। এবং এই নিয়ে মানে এই পরীর বিষয় নিয়ে আমি আমার বাড়িতে আমার খালাতো ভাইয়ের সাথে মারামারি পর্যন্ত করি। এবং শুধু মারামারি না, ওর শরীরে রক্ত আমি ঝরাই, ও যখন পরীকে নিয়ে খারাপ কথা বলে, বাজে কথা বলে, আমি এটা নিতে পারি না, আমি ওর ঘুষি দিয়ে বসি এবং আমার একটা ঘুষিতে ওর পুরো নাক ফেটে যায়, নাক ফেটে রক্ত বের হয়। এই ঘটনা নিয়ে আমাদের পরিবারের মাঝে মারাত্মক ধরনের ইফেক্ট আসে, মানে খুব খারাপ অবস্থা হয়। এবং আমার খালাতো ভাই তখন এই ঘটনাটা আমার বাসার পুরো সবাইকে জানায় দেয়, আমার আব্বা আম্মা, বড় ভাইয়া যারা আছে, বড় আপু যারা আছে, সবাইকে বলে ফেলে যে আকাশ এমন এমনি ঢাকায় গিয়ে এক মেয়ের সাথে কথা বলে, এই মেয়ে চিটার বাটপার, এগুলো বইলেও তখন চলে আসে, মানে আমাদের বাসা থেকে চলে আসে। এইবার তো বাসার সবাই আমাকে ডাউট করতে শুরু করছে যে কী ব্যাপার, ও কোন মেয়ের সাথে কথা বলে, এবং আম্মু সন্দেহ করতেছে আমার, মানে সবাই আমার খুব মানে সন্দেহের চোখে চোখে রাখছে। এবার এরকম করে আমি ওর সাথে কথা বলতেছি, এরই মাঝে প্রায় 7 মাসের মতো কেটে যায়। আমি এরই মাঝে 2বার ঢাকায় যাই, 2বার পরীর সাথে দেখা করে আসি এবং 7 মাস পরে পরী একদিন আমারে বলতেছে যে, দেখো এই 7 মাস পরে প্রথম এটা বলে যে, আকাশ, আমাদের বাসায় একটা মহিলা কাজ করতো, মানে ওনার শারীরিক অবস্থা ভালো না, এবং আমি তো আসলে মানে আমাদের বাসায় যেহেতু কাজ করেন, তো ওনার হচ্ছে মানে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, মানে 2টা কিডনি ড্যামেজ, তো একটা কিডনি স্থানান্তর করতে হবে, একটা কিডনি ওনার লাগাতে হবে, তো সেখানে ওনার অনেকগুলো টাকার প্রয়োজন। আমি ইউনিভার্সিটি থেকে, মানে আমি যেখানে পড়াশোনা করি, কলেজে পড়ি, আমি সেখান থেকে অনেকগুলো টাকা নিয়েছি। আর এখানে আরেকটা কথা বলি, পড়ি কিন্তু বয়সে আমার থেকে একটু বড়, মানে আমার থেকে 1 বছরের সিনিয়র।
পরে বলে ওইখান থেকে আমি অনেক জায়গা থেকে টাকা টুকা নিয়েছি বিভিন্ন জায়গা থেকে, তো এখন মানে তুমি যদি একটু হেল্প করতা তাহলে ওনার অপারেশনটা হয়ে যেত। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু পারি দিব। পরে যতটুকু বলতে তো কতটুকু দিবা আমারে বলে। আমি বললাম তুমি বলো কত দিতে হবে। তো ও আমারে বলতেছে ঠিক আছে তুমি 3 লাখ টাকা দিও, এমনিই বলে। মানে আমারে ও বলে 3 লাখ টাকা দিও। পরে আমি চিন্তা করলাম কি রে 3 লাখ টাকা আমি কোত্থেকে দিব, আমি তো আবার ওর মানে বয়ফ্রেন্ড, আমি তো ওর কাছে আর মানে ছোটো হতে পারবো না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি 3 লাখ না পারি, আমি যতটুকু পারি দিব। ও আমাকে বলে না না তুমি 3 লাখই দিও, এর কম দিও না। ভাই আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি দেখি আমি তোমাকে জানাবো। বলে জানাবো মানে কালকের মধ্যে দিতে হবে, কারণ হচ্ছে ওর তো অপারেশন করতে হবে, ওনার অপারেশন করতে হবে, ওনার কন্ডিশন ভালো না, যত দ্রুত কিডনিটা ট্রান্সফার করা যায় ওনার জন্য ততটাই বেটার। সো এটা তুমি প্লিজ হারি অফ করো, আমার এটা বললো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে ফাইন, সমস্যা নাই, আমি দেখতেছি। রাতে ফোনটা কাটার পরে চিন্তা করতেছি আমি এত টাকা কই পাবো, মানে আমার কাছে তো এত টাকা নাই, আমি এত টাকা কোত্থেকে ম্যানেজ করব। আর এটা 1 টাকা 2 টাকা না, মানে ও 3 লাখ টাকা বলছে, আমাকে তো ম্যাক্সিমাম 1 লাখ টাকা হলেও দিতে হবে, 1 লাখ টাকার নিচে তো আর দিতে পারবো না। ভাই কি বলবো, আসলে লজ্জার কথা। আমার বড় মানে আমার মানে খুব খারাপ লাগে বলতে, আমার বড় ভাগ্নে মানে আমার বড় বোনের মেয়ে, আমার বড় মানে আমার বড় দুলাভাই কিন্তু আবার বিদেশে থাকে, উনি অনেক টাকা পয়সা মালিক, সৌদিতে থাকে, অনেক টাকা পয়সা কামায়। তো আমার মানে বড় ভাগ্নের গলার মধ্যে একটা স্বর্ণের চেন ছিল, মানে চেনটা অনেক দামি, মানে মোটামুটি অনেক দামি একটা চেন। আমি কী করি, আমার ভাগ্নে যখন ঘুমায় ঘরের মধ্যে, আমি আমার ভাগ্নের গলা থেকে চেনটা চুরি করি। মানে আমার ঘুমন্ত ভাগ্নে, ও মোটামুটি বড় আছে, বড়ই আছে, অনেক মোটা চেন, মানে যেটার দাম অনেক অনেক টাকা হবে, প্রায় 2 ভরির উপরে হবে চেনটা, এত মোটা। আমার মানে ওর বাবা ওরে দিচ্ছে, পরে আমি এই চেনটা চুরি করি ওইখান থেকে, এবং চুরি করে আমি এই চেনটা বিক্রি করি, এই চেনটা বিক্রি করি এবং মানুষের কাছ থেকে যারা পরিচিত আছে বন্ধু বান্ধব, কারো কাছ থেকে 10,000 15,000 এরকম করে করে চেনটা বিক্রি করি, প্রায় 1 লাখ টাকার মতো আমি ম্যানেজ করি। এবং 1 লাখ টাকা ম্যানেজ করার পরে এর পরের দিন আমি তখন টাকা নিয়ে ঢাকায় আসি। ও আমারে বলে তুমি ঢাকায় এসে টাকাটা দিয়ে যাও। পরে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি টাকাটাও দিব, এই মেয়েটাকেও মানে মহিলাটাকে আমি একটু দেখে আসবো। তা আমি মানে আমার মানে টাকাটাও নিয়ে আসছি, পরে আমি টাকাটা দিছি। দেওয়ার পরে মানে এই মেয়ের মানে ওর হাতে টাকাটা দিলাম, পরে আমি বললাম যে উনি কোথায়। পরে বলে তুমি ওনারে দেখে কী করবা, তুমি আমার সাথে একটু টাইম ওয়েস্ট করো, টাইম কাটাও, কারণ আমাদের সময় তো আর হয় না, আমরা তো আসলে দেখা করতে পারি না, সারাক্ষণই শুধু ফোনেই কথা বলে যাই, ফোনে কথা বলে কি সম্পর্ক বেঁচে থাকে, আমরা একটু দেখা করি। পরে ও আমার নিয়ে ঢাকা শহরে ঘুরতে শুরু করলে মুহূর্তের মধ্যে ঘুরে টুরে আমার বিদায় করে দিল সন্ধ্যার দিকে, কারণ রাতের বাসে আমি আবার ফিরে চলে আসবো, আমি তো আর খালাম্মার বাসায় যাব না, যেহেতু খালাতো ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না। পরে রাতের বাসে করে আমি পুনরায় আবারও এই রংপুরের উদ্দেশ্যে চলে আসতেছি। বাসের মধ্যে বসে বসে চিন্তা করতেছি, আর এদিক দিয়ে কিন্তু আমাদের ঘরের মধ্যে আপনার বাটি চালান, এই চালান, ওই চালান, মানে অনেক কিছু মানে চলতেছে, মানে গ্রামের যে আর কি। এবং পরের দিন যাওয়ার পরে আমি ঘুমাই গেছি, মানে আপনার মানে দুপুরবেলা আমার বোন আমার ডাকতেছে, আমার বোন আমার ডাইকে বলতেছে এই আকাশ উঠ, কথা আছে। পরে আমি তখন উঠলাম, বলেছি ঠিক আছে। তাই আমারে বলতেছে যে মানে কি বলবো, মানে আপনার চাউল মানে গ্রামের যারা চিনবেন ওরা বলেন এরকম চাউল, মানে চাউল হচ্ছে মানে চাবায়া তারপরে হচ্ছে এটা গিলে ফেলতে হবে, মানে চাউল চাবায়া গিলতে হবে, এবং গিলার পরে মানে জিব্বার দিকে তাকায়া, মানে যে মহিলা এটা পরায় আনছে সে জিব্বার দিকে তাকায়া বলতে পারবে কে চুরি করছে। এখন আমার খালাম্মা আমি উঠার পরে আমার বোন আমারে বলতেছে তুই চাউল খা, মানে আমি বললাম আমার ভাগ্নের চেন চুরি হয়েছে, তা আমি চাউল খাবো কেন, আমরা তো ঘরের সবাইকে, মানে আমার বোন মনে করতেছে যে মানে বাড়ির যেহেতু সবাই খাচ্ছে তাহলে আমাদের পরিবারের মানুষটা খেলে মানে বাড়ির মানুষরা ডাউট করবে না। আমার বোন কিন্তু আমাকে সন্দেহ করে খাওয়াই নাই যে তুইও চুরি করতে পারিস তুইও খা, বিষয়টা কিন্তু এরকম না। মানে আমার বোন মনে করতেছে যে আমিও যদি খাই তাহলে আর কেউ এটা বিষয়টা নিয়ে ডাউট করবে না, সবার মন থেকে সন্দেহটা কেটে যাবে। তো এই জন্য আমার বলে তুইও খা। আমি তখন বললাম যে দেখ আমার এরকমটা করিস না, আমি খাবো না, মানে আমি খাবো না বলতেছে, আমার বোন বলতেছে খাওয়াই লাগবে, খাবি না কেন, তুই কেন খাবি না। পরে জোরাজোরি করতেছে, জোরাজোরি একটা পর্যায়ে আমি বলছি আচ্ছা ঠিক আছে খাবো যা। পরে ঠিকই খাইছি, খাওয়ার পরে ভাই আমার তো মনের মধ্যে এমনি সন্দেহ আছে, আমি চাউল ভাঙতে পারতেছি না চিবাইয়া, মানে জিব্বা দিয়ে মানে দাঁত দিয়ে শক্ত করে চাপ দিয়ে চাউল ভাঙে না। না ভাঙার পরে পরে সবার জিব্বা ওই মহিলাটা দেখে, যে মহিলা চাউল পরে আনছে আমার জিব্বাও দেখে। দেখার পরে মহিলা বলতেছে যে আমারে বলে যে আপনি যার চেন হারাইছে তার কী হন, আমি বলে আমি ওর মামা, আমি ওর মারাম। পরে মহিলা বললো যে না এখানে কেউ খায় নাই, আচ্ছা ঠিক আছে আমি আপনার পরে বলবো। আমার বোনেরে বললো, আমার বরাপরে বললো যে পরে বলবো, এবং পরে বলার কথা বলে আমার বরাপুর কাছে মনে হয় এই মহিলা আমার নাম বলে দিছে। মানে আমার কাছে কেমন জানি সন্দেহ লাগছে, কারণ মহিলা আমার জিব্বাটা অনেকক্ষণ দেখছে এবং আমার জিব্বাটা দেখে বারবার জিজ্ঞেস করতেছে যে আপনি ওনার কী হন, বা যার চেন চুরি হয়েছে তার কী হন। আমি তখনই বুঝে গেছি যে মহিলা বুঝে গেছে।
পরে আমার বোনের কাছে বলছে এবং বোনের কাছে বলার পরে এই খবরটা আস্তে 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 করে আমার পরিবারের অনেকের কানে তখন বিষয়টা ছড়াই গেছে। মানে অনেকেই তখন বিষয়টা নিয়ে সন্দেহ করে ফেলছে এবং সন্দেহ করার পরে আর এরই মাঝে কিছুদিন আগে আমার খালাতো ভাইরে আমি মারছি, ওই আবার বলে দিচ্ছে আমি ঢাকার একটা মেয়ের সাথে প্রেম করি, মেয়েটা চিটার বাটপার। এখন পরিবারের সবাই ডাউট করে ফেলছে যে আমি ওই মেয়েরে টাকা পয়সা দিই, এটা আমার পরিবারের সবাই তখন সন্দেহ করে ফেলছে। এবং সন্দেহ করার পরে আমার অবস্থা এরকম হয়েছে যে আমি কলেজে যাব, আমার কলেজের ভাড়াটা পর্যন্ত দেয় না। মানে আমাকে এক্সট্রা যে টাকা পয়সাগুলো দিত এইগুলো দেওয়া টোটালি কমাই দিছে। আমার নিজে চলাফেরা করার মতো টাকা আমার দেয় না, আমার হাত খরচের টাকা দেয় না। খিরে ভাই কি বিশ্রী একটা অবস্থা যে আমার মতো একটা ছেলে আমি হাত খরচের টাকা পাই না, মানে ফ্যামিলির কাছ থেকে হাত খরচের টাকা আমাকে দেওয়া হয় না। পরে আমি এটা নিয়ে আমার আব্বুর সাথে ঝগড়া করি, মানে ওদের কথায় একটা আমি খারাপ হয়ে গেছি। এন্ড আমি কী করছি ওটা কিন্তু বলে না, কথায় একটা বলে তুই খারাপ হয়ে গেছিস, তুই আর ভালো নাই, তুই আর আগের মতো নাই, তুই খারাপ হয়ে গেছিস, এখন তোরে আর কোনো কিছু দেওয়া যাবে না, তোর সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না, তুই আমাদের ছেলে না। মানে মা এরকম করেই বলে তুই আমার ছেলের মধ্যে আর পরশি না। মানে কী যে একটা মানে কাজ আমার সাথে করতেছে আমার ফ্যামিলির মানুষগুলো, এইগুলো আসলে বলে বোঝানো যাবে না। পরে আমি পরীর সাথে ফোনে কথাবার্তা বলি যে পরী দেখো আমার সাথে আব্বু এটা করে, আম্মু এটা করে, এভাবে তার চলা জানা এটা সেটা। এরই মাঝে ভাই মরার উপরে খাড়া। এমনিতেই তো ধরেন আমার পারিবারিক এই অবস্থা, মানে পরিবারের অবস্থা খুব ডিফিকাল্ট হয়ে গেল, এর উপরে পরী আমারে বলতেছে আচ্ছা আমার পরিবার থেকে তো আমার বিয়ে ঠিক করে ফেলছে। মানে এটা শোনার পরে মনে হয় আমি আর দুনিয়াতে নাই, মানে আমি মরে যাওয়ার মতো অবস্থা। বললাম তুমি কী বললা, তোমার পরিবার থেকে তোমার বিয়ে ঠিক করে ফেলছে, মানে এটা কী ধরনের কথা? আমাকে বলে আমাকে বিয়ে দিয়ে দিবে, এখন আমার আব্বু আম্মু আমার জন্য মানে ছেলে ঠিক করে ফেলছে, এখন আমি কী করবো তুমি আমারে বলো। তা তোমার পরিবার থেকে আমার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাও। আমার যে বড় 2 ভাই আছে, মানে এরই মাঝে একজন এখনও বিয়ে করেই নেই। তা আমি বললাম আমার পরিবারের মধ্যে বড় ভাই যিনি আছে উনি এখনও বিয়েই করে নাই, আর আমি সবেমাত্র কলেজে পড়ি, আমি যদি এখন আমার ঘরে বিয়ের কথা বলি তা আমার পরিবারের মানুষ এটা মেনে নেবে জীবনে তোমার মনে হয়? আমাকে বলে তোমার পরিবার মানবে না, আর এদিক দিয়ে আমিও তো আমার পরিবার মানাইতে পারতেছি না, আমার পরিবার তো আমাকে বিয়ে দিয়ে ফেলবে, ভালো ছেলে পাইছে, ছেলে হচ্ছে পাইলট, বাংলাদেশ বিমানে চাকরি করে, এখন আমার ওইখানে বিয়ে দিয়ে দিবে, আমি আমার পরিবারকে ম্যানেজ করতে পারতেছি না। ভাই আমার অবস্থা তখন হয়ে গেছে খারাপ। আমি তখন কান্নাকাটি করি, মানে কি করব বুঝতে পারতেছি না, মানে জাস্ট পাগলের মতো হয়ে গেছে, ঠিকমতো পড়াশোনা নাই, খাওয়া নাই, ঘুম নাই। মানে ও আমারে ফোন দিয়ে কান্নাকাটি করেছে আমার তো বিয়ে হয়ে যাবে, আমি কি করব, আমার কি করণীয় আছে, এটা সেটা। আমি তখন মানে টোটালি আমি পুরো ব্লেসড হয়ে গেছি। পরেও আমারে বলতেছে দেখো, আমারে বলে আকাশ দেখো, আসলে ভালো তো সবাই বাসে তাই না, ভালোবাসার মানুষকে নিয়ে কয়জনে বা ঘর বাঁধতে পারে। হয়তো তোমার সাথে আমার ঘর বাঁধা হবে না, সমস্যা নাই, কিন্তু আমাদের মাঝে একটা ভালো সম্পর্ক থাকবে, তুমি আমাকে ফোন দিও, আমি তোমার সাথে মাঝে মাঝে কথা বলবো, আমাদের দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক আমরা সবসময় বিল্ড আপ করবো, ভালো একটা সম্পর্ক রাখবো। আমি বললাম যে তুমি এটা কী বলতেছো, মানে তুমি এটা কী ধরনের কথা বলতেছো, যে মানে এটা তো কোনোদিনও সম্ভব না, তুমি অন্য কারো বউ হবো মানে তুমি আত্মহত্যা করবো, আমি তো নিজেকে বাঁচায় রাখতে পারবো না, আমি তোমারে ভালোবাসি। ও তখন আমার ও কান্নাকাটি আমিও কান্নাকাটি। পরে একটা পর্যায়ে আমারে বলতেছে যে আকাশ তোলো আমরা তাহলে পালায়া যাই। ওই নিজে আমারে বলে, আমি বললাম পুরি আমি তো এটাই চাচ্ছিলাম, যেহেতু এই মুহূর্তে আমার পরিবার আমাকে কোনোভাবেই হচ্ছে আমার বিয়ের বিষয়টা মাথায় নেবে না, আর তুমিও তোমার পরিবারকে ম্যানেজ করতে পারতেছো না, দ্যাটস আমরা পালিয়ে যাব, কারণ পালিয়ে যাওয়াটাই আমাদের জন্য উত্তম, পালিয়ে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নাই। ও আমাকে বলে দেন তাহলে আমরা এইটাই করি, আমরা পালিয়ে যাব, কিন্তু কীভাবে, মানে কীভাবে পালাবো বা কোথায় থাকবো এগুলো চিন্তা ভাবনা করো। আমি তখন বললাম তুমি একটা কাজ করো, তুমি রংপুরে চলে আসো। ও আমাকে বলে তুমি পাগল হইছো, আমি রংপুরে গিয়ে তোমার সাথে থাকবো, এত বড় ঢাকা সিটি থাকতে, আর রংপুরে থাকলে তোমার আব্বু আম্মু তারা যে প্রভাবশালী ওখানকার, তারা কি আমাদের খুঁজে বের করে ফেলবে না? বললাম এটাও ঠিক, আমার আব্বা রংপুরে কোথাও আমাকে রাখলে আমার খুঁজে বের করে ফেলবে। তাই আমি বললাম যে তাহলে আমি কী করবো? ও বলে দেখো তুমি একটা কাজ করো, তুমি ঢাকাতে চলে আসো, ঢাকাতে এসে আমরা কোথাও বাসা ভাড়া টাড়া করে আমরা কোনোভাবে থেকে যাব। পরে আমি বললাম আমি ঢাকাতে যাব, আমি তো ঢাকা শহরে ওভাবে ভালো করে চিনিও না। আমাকে বলি তোমাকে চিনতে হবে কেন, আমি তো চিনি না। আমি বললাম তা ঠিক আছে, কিন্তু মানে কী করবো এরপরে? বলে একটা বাসা ভাড়া করবো, বাসা ভাড়া করে দুজনে থাকবো, পরে আমাদের বেবি হলে বাচ্চা কাচ্চা হলে এই নিয়ে তোমার আব্বা আম্মার কাছে যাবো, আমার আব্বা আম্মার কাছে যাবো, এছাড়া আর কী করবো? কারণ আমার তো ফ্যামিলির কোনো প্রবলেম নাই, আমার ফ্যামিলি তো রাজিই আছে, কিন্তু তোমার ফ্যামিলিতে তো সমস্যা, এখন তোমার জন্য তো আমি আমার বাবার মান সম্মানও নষ্ট করা লাগতেছে, এখন তো তোমার জন্য আমার নিজের বাবার মান সম্মানও নষ্ট হচ্ছে, আমি কি করবো বলো, আমার তো কোনো কিছু করার নাই। পরে আমি বললাম যে তোমার কথা ঠিক আছে পড়ি, এখন তাইলে মানে বাসা ভাড়া করব, থাকবো, খাবো কীভাবে, চলবো কীভাবে? আমার বলে চলবো কীভাবে, মানে বাসা থেকে কিছু ম্যানেজ করে নিতে হবে। আমি বললাম বাসা থেকে কীভাবে কি ম্যানেজ করে নিব? আমাকে বলে প্লিজ তুমি ফোনটা রেখে দাও তো, আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি তোমার সাথে টোটালি কথা বলতে চাই না। তোমার খালাতো ভাই যে বলছিল, রাজু যে বলছিল তুমি একটা বলদ, আমি তখন বুঝি না, এখন বুঝতেছি আসলেই তুমি একটা বলদ। মানে তুমি বাসা থেকে পালায় চলে আসবা, অ্যান্ড তুমি আমারে বলতেছো যে এরপরে কী করবো, মানে তুমি অবশ্যই বাসা থেকে কিছু নিয়ে আসবা না?
আর তুমি যদি কিছু করতে পারো, ঢাকা শহরে কোনো কিছু করা যায়। আমি বললাম মানে আমি তখন কি করব, মানে কি নিয়ে আসবো? ও বলে যা পারো যেটা পারো নিয়ে আসো, আইসা তুমি ব্যবসা বাণিজ্য করবা, এরপরে আমরা আস্তে আস্তে থেকে যাবো, আমাদের বাচ্চা কাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। পরে আমি বললাম ঠিক আছে, তাই আমি দেখি কী করতে পারি। এখন আমি চিন্তা করি যে আমি কী করব। এমনিতেই তো বাসার মধ্যে সবাই আমরা ডাউট করতেছে, সন্দেহ করতেছে, মানে আমি তো আর নিতে পারি না। তো আমার বড় বোন, যে আমার বড় বোনের আমাদের বাসায় থাকতো, আমার বড় ভাগ্নি, আমার বড় বোন, ওরা আমাদের বাসায় থাকতো বেশিরভাগ, যেহেতু পাশাপাশি বাড়িতে বিয়ে দিছে। তো একদিন রাতের বেলায় মানে আমি লাস্ট পর্যন্ত আর কোনো পথ খুঁজে পাই না, কিন্তু যে টাকার ব্যবস্থাটা কীভাবে করব, মানে কীভাবে টাকা ম্যানেজ করে আমি ওরে বিয়ে করব বা কীভাবে কী করব, এগুলো বুঝতে না পারে শেষ পর্যন্ত আমি আমার বড় বোনের কিছু গয়নাঘাট আমাদের বাসায় ছিল, যেগুলো দুলাভাই দিত। দুলাভাই প্রচুর গয়না নিয়ে আসতো, সবসময় গয়না নিয়ে আসতো। ভাই আমি বললে আপনি বিশ্বাস করেন না, প্রায় 1 কেজি পরিমাণের গয়না, আমার বোনের গয়না, আমার বড় ভাগ্নের গয়না, বাসার মধ্যে যত গয়নাঘাটি ছিল আমি রাতের বেলায় সব চুরি করি। এই সব চুরি করে মধ্যরাতে আমি তখন বাড়ি থেকে পালাইয়া যাই। বাড়ি থেকে পালাই আমার মোবাইল ফোনটা বন্ধ করে দিই, মানে টোটালি ফোনের সিমটাই খুলে ফেলি। সিমটা খুলে আমি ধরেন ওরে আর নতুন আরেকটা সিম কিনি। আমি কিন্তু নতুন একটা সিম আগ থেকেই কিনে রাখি, আর পরিটা আমি নতুন ওই সিম নাম্বারটা দিয়ে পরে কল দিই। আমি মধ্যরাতে স্টেশনে এসে বাসে উঠে যাই, ওইটা পরিডে কল দিই, পরে ও আমার বলে তুমি চলে আসো। ভোরে প্রায় আপনার 7টা কি 8টার দিকে পরে আমি ঢাকায় বাস স্ট্যান্ড নামার পরে আমার খুব মানে মন খারাপ লাগতেছে যে বাসায় এখন কি হবে। একে আমি নাই, দ্বিতীয়ত আমার মানে বোনের স্বর্ণগয়না সব কিছু নিয়ে আসলাম, ভাগ্নির স্বর্ণগয়না সব নিয়ে আসলাম, মানে কান্নাকাটি করতেছে একরকম। স্টেশনে দাঁড়ায় ও তখন চলে আসছে, একটা সিএনজি নিয়ে আসছে, আইসা আমার বলতেছে চলো আমার সাথে চলো। আমি যে কোথায় যাবো? বলে এখন চলো আপাতত উঠো। পরে সিএনজিতে উঠছে, ওঠার পর আমি বললাম যে এখন আমি কোথায় যাবো, তুমি বাসা থেকে একেবারে চলে আসছো? আমার বলে না একেবারে আসি নাই, তবে চলে আসবো, রাতের মধ্যে চলে আসবো, আমি আমার ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করে ফেলছি, রাতের মধ্যে চলে আসবো। আমি বললাম তাহলে আমরা এখন কোথায় উঠবো? ও বলে আমার একটা বান্ধবীর বাসায় তোমাকে আমি আপাতত রাখতেছি। আমার বান্ধবী, আমি বললাম যে তো তোমার বান্ধবীর বাসায় আমি থাকলে মানে আমার প্রবলেম হবে না? বলে না এটা একটা মেসের মতো, আমার 3টা বান্ধবী থাকে, ওরা তো 2 রুমে মিলে থাকতো, এখন 1 রুমে তুমি থাকবা আর ওই রুমে হচ্ছে ওরা থাকবে। পরে আমি বললাম যে মানে এটা কী ধরনের কথা, এখন পরে যদি ঝামেলা হয় আমি মেয়েদের সাথে থাকবো? ও বলে কোনো ঝামেলা হবে না, আমার বান্ধবী আমি চিনি, তুমি আসো। এই বলে আমাকে তখন একটা বিল্ডিংয়ের নিচে নিয়ে গেল, নামায়া ওই 3তলায় বিল্ডিং, 3তলায় উঠলো। উঠার পরে আমার বলে এই রুমটার মধ্যে তুমি থাকবা, বান্ধবীদের সাথে পরিচয় করাই দিল, ওই মেয়েগুলোর সাথে কথাবার্তা বললাম। পরে রুমের মধ্যে যাইয়া আমি তখন মানে একটা ঘুম দিচ্ছি, মানে টেনশন। আমার আবার একটা অভ্যাস কি জানেন, টেনশনে মানুষের ঘুম আসে না, কিন্তু টেনশন বেশি হলে আমার ঘুম চলে আসে, এমন একটা অবস্থা। মানে মাথায় টেনশন হলে আমার ঘুম আসে। পরে একটা ঘুম দিলাম, মানে ঘুমাইতে আসি। এবার ঘুম থেকে উঠার পরে বিকেলে ঘুম থেকে উঠছি, উঠে ওরে ফোন দিছি। ও আমার বলে আমি রাত্রে 9টার দিকে বাসা থেকে পালায় চলে আসবে একেবারে, তুমি টেনশন করো না। রাত 9টার দিকে ঠিকই ও একটা বড় ব্যাগ নিয়ে বাসা থেকে চলে আসছে। আসার পরে ওর মোবাইল সিম কার্ডও চেঞ্জ করে ফেলছে। পরে ওই বাসার মধ্যে আমরা রাতের বেলায় ছিলাম, এবং আমরা কিন্তু এখনও বিয়ে করিনি, বাট তারপর আমরা একই রুমে ছিলাম, আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কটাও হয়। এবং পরে মানে পরের দিন সকালবেলা আমি ওরে বললাম যে পড়ি আমরা তাহলে বিয়ে শাদী করে ফেলি, যেহেতু আমরা এইভাবে থাকতেছো। আমারে বলে হ্যাঁ বিয়ে তো করবো, ঠিক আছে তাহলে, মানে কিন্তু আমি যে আইডি কার্ড নিয়ে আসি নাই বাসা থেকে, আমারে বলে। আমি বললাম আইডি কার্ড তুমিও আনো নাই, আইডি কার্ড তো আমিও আনি নাই, আমিও তো আমার কোনো ডকুমেন্ট আনি নাই। পরেও আমারে বলে আমরা আপাতত একটা কাজে রেখে কলমাটা পড়ি নিই, যেহেতু আমরা এক রুমে থাকতেছি, এরপর আমরা নতুন করে পরে আবার বিয়ে করব। তাই আমি বললাম ঠিক আছে তুমি যেভাবে মনে করো। পরে ও কাজী ডেকে আনলো দুপুরবেলা, ওর বান্ধবীরা মানে বাইরে থেকে খিচুড়ি টিচুড়ি এটা ওইটা নিয়ে আসলো খাবার জন্য। পরে আমার বিয়ে হলো, তার বান্ধবীরা খাইলো, আরও কয়েকটা ছেলে মেয়ে আসছে বাইরে থেকে, ওরাও খাওয়া দাওয়া করলো, সবাই খাওয়া দাওয়া করলো। দেন আমি তখন ওই বাসায় আসি, এবং 2 দিন ও আমার সাথে আছে, টোটালি আমার থেকে যাচ্ছে না, আমার সামনেই আছে। পরে 2 দিন পর আমাকে বলতেছে যে মানে আকাশ এখন কি সিদ্ধান্ত নিলা, যে কি করবা, মানে প্ল্যানিং কি? আমি বললাম প্ল্যানিং তো তোমার কাছে, আমার কাছে কোনো প্ল্যানিং নেই। বলে কী আনছো বাসা থেকে? আমি বললাম আমি যাই আনছি, তুমি কি আনছো? ও তখন কিছু গয়নাগাটি আনছে, আমাকে দেখাইছে ওর মায়ের কিছু গয়না, ঠিক বেশি না, মানে অল্প কিছু। পরে আমি বললাম আমি এগুলো আনছি, আমার গয়না দেখি তো অবাক, মানে পুরো এক পোটলা মানে স্বর্ণ আমি নিয়ে আসছি। পরে আমারে বলো তোমাদের বাসায় এত গয়না ছিল? আমি বললাম হ্যাঁ, আমার মানে দুলাভাই সবসময় গয়না আনতো বিদেশ থেকে, আমার মায়ের জন্য, আমার ভাগ্নের জন্য, আমার বোনের জন্য, তো সেখান থেকে আমি এগুলো নিয়ে আসছি। পরে আমার বলো আচ্ছা ঠিক আছে, তোমার গয়নাগুলো আর আমার গয়নাগুলো তুমি একসাথে রেখে দাও, তোমার সাথেই রাখো, সবগুলো একসাথে রাখো। এরপরে আমি দেখি যে ঢাকা শহরে কোথায় কী করা যায়, ভালো কোনো অবস্থানে আমি কিছু করতে পারি কিনা তোমাকে জানাবো। তাই বললাম আচ্ছা ঠিক আছে, মানে আমি ওর সাথে ওভাবেই তখন পড়ে আসি। অ্যান্ড ও আমাকে যেভাবে বুঝাইতেছে, যেভাবে চালাইতেছে, আমি ওভাবেই চলি, ও যেটা বুঝে ওইটাই বুঝি, যা করার তাই করতেছি। আর মানে অনেক মন খারাপ হইতেছে পরিবারের জন্য, বিশেষ করে আম্মুর জন্য খুব খারাপ লাগতেছে যে আমার আম্মুকে তো আমার আব্বু মেরে ফেলবে। আমার আব্বু তো অনেক বদমেজাজি, রাগী, আমার আম্মুরে মারতে পারে।
যে আমি এরকম একটা ঘটনা ঘটাই ফেললাম, বড় ভাইরা আছে, বড় ভাইরা কি বলবে, মানে খুব টেনশন করতেছিলাম ওই মুহূর্তে। এবং একটা পর্যায়ে তখনই গয়নাগাটিগুলো ওর কাছে আছে, এই থাকার প্রায় আপনার ও খুঁজতেছে কি করা যায়, ব্যবসা বাণিজ্য কোথায় কি করা যায়, এটা ওইটা খোঁজাখুঁজি করতেছে। অ্যান্ড সপ্তাহখানিক পরেই মানে হলো কি আমার পেটে প্রচণ্ড রকমের ব্যথা, মানে হঠাৎ করে পেটের ব্যথা বেড়ে গেছে। মানে এখন কি আমি খাওয়া দাওয়া না করার কারণে, মানে খাওয়া দাওয়া করতাম না এই কারণে, না কী কারণে ব্যথা বেড়ে গেছে জানি না, পেটের ব্যথা মানে প্রচণ্ড রকমের ব্যথা, আমি ব্যথা নিতে পারতেছি না। ব্যথা নিতে না পারে পরে ও আমারে বলতেছেন যে তুমি যে এরকম ব্যথা করতেছে, এখন তো তোমার জন্য আমি তোমার কোনো জবও দেখতে পারতেছি না বা কোনো বিজনেসও দেখতে পারতেছি না, আগে তোমাকে ট্রিটমেন্ট করি, তুমি সুস্থ হও, এবং সুস্থ হওয়ার পরে আমরা বাকি চিন্তা করবো কীভাবে কী করা যায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে ও আমাকে একটা হসপিটালে নিয়ে গেল, আমি হসপিটালে নিল, এবং নেওয়ার পরে সে হসপিটালে ডাক্তারের সাথে কথাবার্তা বললো, বলার পরে সেখান থেকে হচ্ছে আমার পরীক্ষা নিরীক্ষা হলো। আমার পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে ওরা মানে অনেকগুলো মানে পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, তো আমি পরীক্ষা নিরীক্ষাগুলো করছি। করার পরে ও তখন আমাকে বলতেছে যে তখন রিপোর্ট বের হয়েছে, এবং রিপোর্ট বের হওয়ার পরে ও আমাকে বলতেছে এটা মানে ডাক্তার বললো যে এটা অ্যাপেন্ডিসাইটের ব্যথা। তো ওর একটা মানে একটা বান্ধবী আছে, ওই মেয়েও ডাক্তার, ওই মেয়েরে দেখাইলো রিপোর্টগুলো, মেয়ে বলতেছে এটা অ্যাপেন্ডিসাইটের ব্যথা, এটা অপারেশন করতে হবে। পরে অপারেশনের জন্য ও কথাবার্তা বলতেছে কোন দিকে, আর ব্যথা যে ভাই এত তীব্র ব্যথা, ওই ব্যথা আমি নিতে পারি না, মানে আমার ওই ব্যথা নেওয়া খুবই অসাধ্য হয়ে যায়, মানে এত পরিমাণের ব্যথা, আমি প্রতিটা রাতে মা গো বাবা গো বলে চিৎকার করে কাঁদি। পরে ও তখন আমাকে অ্যাপেন্ডিসাইটের ব্যথা এই কথা বলে তখন আমাকে একটা হসপিটালে ভর্তি করায়, ঢাকার বাইরে একটা হসপিটালে। ওইখানে ভর্তি করানোর পরে সেখানে আমার কি হয় জানি না, আমি 3 দিন পর্যন্ত ওইখানে থাকি। 3 দিন ওইখানে থাকার পরে আমার কি হয় আমার কোনো কিছুই খেয়াল নাই। মানে 3 দিন পরে আপনি চিন্তা করেন একটা মানুষের অ্যাপেন্ডিসাইটের অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরছে তখন আমি দেখি অ্যাম্বুলেন্সে। পরে আমি মানে অ্যাম্বুলেন্সে আমার জ্ঞান আসছে, পরে আমি বললাম যে ও আমার পাশে বসে আছে। আমি বলি যে পরি আমার কোথায় নিয়ে যাচ্ছে, বলে বাসায়। আমি বললাম বাসায় কেন, আমার অপারেশন হলে তো আমাকে রুমে মানে হসপিটালে আমাকে দিয়ে দরকার, তখন আমার সেলাইটা পর্যন্ত রয়ে গেছে, সেলাইটাও কাঁচা। পরে আমাদের বলতেছে দেখো কথা বলো না, তুমি শুয়ে থাকো, আমাকে ডিরেক্টলি বাসায় নিয়ে আসছে। মানে অপারেশন হওয়ার পরে আমাকে বাসায় নিয়ে আসছে, এবং কোন হসপিটালে আমার অপারেশন হচ্ছে আমি সেটাও জানি না। মানে যেই হসপিটালে আমি ছিলাম ওইখান থেকে কিন্তু বলছে যে এখানে অপারেশন হবে না, অন্য কোনো একটা হসপিটালে অপারেশন করবে, এখানে করবে না। তা অন্য কোন হসপিটালে অপারেশন করছে সেটাও কিন্তু আমি জানি না, এবং আমাকে বাসায় নিয়ে আসতেছে। পরে আমি বাসায় আসছি, এবং বাসায় আসার পরে ও কী করে মানে আমার ওই নিজেই মানে নার্স নিয়ে আসে, নার্সে বাসায় আসে, আয়সা আমাকে দেখাশোনা করে যায়। 3 টাইম নার্স আসে বাসার মধ্যে, আয়সা আমাকে দেখে, আমার মানে ব্যথা ট্যাথা সব কিছু দেখে ঠিকঠাক করে আমাকে, এবং এরকম করে নার্স আবার চলে যায়। এমন করতে করতে আমার যখন সেলাইটা মোটামুটি শুকিয়ে যায়, যখন শুকানোর পরে ও আমারে বলে যে সেলাইটা কাটতে হবে। তো এরপর আমাকে একটা হসপিটালে নিয়ে যায়, ওখানে গিয়ে আমার সেলাইটা ও কাটে। সেলাইটা কাটার পর আমি তখন বাসায় আসি, বাসায় আসার পরে তো আমার ব্যথা মানে আমি নিতে পারি না, মানে প্রচণ্ড রকমের ব্যথা। এবং ও তখন বাইরে যায় মানে একটা ব্যবসা বাণিজ্য ধরবে এটা দেখার জন্য। তো আমার সেলাইটা শুকানে মানে সেলাইটা কাটার প্রায় 3 দিন পরে একদিন ও কী করে বিকেলবেলা বাসায় যায়, মানে আমাকে বলে যে আমি একটু আমার আম্মুর সাথে দেখা করে আসবো, আমার আম্মুর সাথে আব্বু খুব ঝামেলা করতেছে, একটু আম্মুর সাথে দেখা করবো, আমাদের সম্পর্কটা আমার আম্মু মেনে নিছে। এই কথা বলে বিকেলবেলাও তখন ওর আম্মুর সাথে দেখা করার জন্য যায়। এখন ওর আম্মুর সাথে দেখা করার জন্য গিয়ে রাতে ও আর আসে না, মানে মাগরিবের পর ও আর আসে না। আমি তো এমনি হাঁটা চলা করতে পারি না, খুব একটা সেলাইয়ের ব্যথা। পরে ওর নাম্বারে কল দিলাম, দেখলাম নাম্বার বন্ধ। তো পাশের রুমে তো মেয়েগুলো ছিল, বাকি 3টা মেয়ে আছে পাশের রুমে, ওই 3টা মেয়েরে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, পরি নাম্বারটা বন্ধ কেন, ও নাম্বার তো বন্ধ। পরে বলে আপনি জানেন না পরি তো ধরা খেয়ে গেছে। আমি বললাম ধরা খাইছে মানে কোথায় ধরা খাইছে, বলে ওর আম্মু ওর আব্বু সবাই এসে ওরা ধরে নিয়ে চলে গেছে। তাই আমি বললাম কোথায় নিয়ে গেছে, বলে ওদের বাসায়। আমি বললাম ওদের বাসা কোথায়, বলে ভাইয়া ওদের বাসার অ্যাড্রেসটা তো আমি এক্স্যাক্টলি জানি না। আমি বললাম কী বলেন, আপনারা ওর সাথে এত ভালো বান্ধবী, আপনি ও বাসার অ্যাড্রেস জানেন না? বলে না, ওরা আগে যে বাসায় ছিল ওরা তো ভাড়া থাকতো, এখন বাসা চেঞ্জ করে কোথায় নিছে আমি জানি না। আমি বললাম যে মানে আমি না বুঝতে পারতেছি না যে আমার মানে পরে আমার এইভাবে মেয়েটাই বললো, ওই রাতটা আমি ওখানে কেটে গেলাম। মানে রাতে তো প্রচণ্ড টেনশন, ওর নাম্বারে বারবার কল দিতেছি, কিরে নাম্বার বন্ধ, মানে নাম্বারটা টোটালি বন্ধ, সারাটা রাতে বন্ধ নাম্বার আমি ট্রাই করে গেলাম। পরিশেষে একটা পর্যায়ে দিনে হলো, সকালবেলা হওয়ার পরে সকাল প্রায় 11টার দিকে মেয়ে 3টা আমার রুমে আসছে। আমার রুমে এসে বলতেছে যে এরই মাঝে কিন্তু আমি কোনো কিছু জানি না, যে আমার ব্যাগ কোথায়, আমার এটা কোথায়, আমার ওটা কোথায়, এগুলো কিছু আমি জানি না। আর আমি অপারেশনে যাওয়ার আগে কিন্তু এই যে স্বর্ণগয়না যা কিছু ছিল আমি সবই কিন্তু পরির কাছে দিয়ে গেছিলাম, ওর কাছে সব দিয়ে গেছিলাম, যে ও এগুলো সব যাতে দেখে শুনে রাখে, আমি ওর কাছে দিয়ে কিন্তু আমি অপারেশনে গেছিলাম। এখন ওইগুলো কোথায় রাখছে না রাখছে আমি এগুলো জানি না, আর আমাদের বাসার মধ্যে কিন্তু তেমন কিছুই নেই। পরে মেয়েগুলো আমার বলতেছে যে ভাইয়া আপনি তো আসলে একটা ছেলে মানুষ, আমরা তো 3টা মেয়ে, আমরা এখানে মেসে থাকি, তো পুরি যেহেতু বাসায় ধরা খেয়ে গেছে, ও তো আর আসবে না, ও তো বাসায় ধরে ফেলছে, তো আপনি আমাদের বাসা থেকে কাইন্ডলি চলে যান, কারণ আপনি এই বাসায় থাকলে মানে আমাদের সমস্যা হবে,
মানে আমরা একটা বিপদে পড়বো, আমাদেরকে হয়তো বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিবে, আপনি একটা যুবক ছেলে বাসায় থাকতে পারবেন না। পরে আমি বললাম যে বোন তোমরা এগুলো কী বলো, মানে তখন মানে ও কোথায় গেল, ওর সাথে আমার যোগাযোগ না হলে তো আমি তো পাগল হয়ে যাব, মানে আমি তো আর মানে বুঝতে পারতেছি না। পরে আমারে বলে যে মানে আপনি ভাইয়া প্লিজ চলে যান, কারণ আমাদের এখানে থাকলে বাড়িওয়ালা আমাদেরকে বের করে দিবে, আর এলাকার মহল্লার ছেলে ফেলে আসে, ওরা ঝামেলা করবে, মানে আপনি কাইন্ডলি চলে যান। মানে ওরা আমাকে পারতেছে না যে ধাক্কায় বাসা থেকে বের করে দেয়, মানে আমাকে ধাক্কাই বাসা থেকে বের করে দিবে, ওদের এরকম একটা অবস্থা। পরে ভাবতেছি যে আমি কি করব, মানে আমার মানে মাথায় কিছুই আসতেছে না যে আমি মানে কোন দিকে যাব, কি করব, মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। পরে বাসা থেকে বেরিয়ে গেলাম, আর ওই বাসার মধ্যে কিন্তু এই গয়নাঘাটিগুলো ছিল না, গয়না সবই ওর কাছে ছিল। বাট বিশ্বাস করেন ভাই, তখন আমি বিশ্বাস করি যে ও কিন্তু গয়না ওর সাথে সাথে সবসময় রাখতো। আমাকে বলে আমাদের বাসায় তো রাখার মতো তেমন কিছুই নেই, লকার নাই, কিছু নাই, এগুলো সবসময় সাথে রাখাই উচিত, কারণ পাশের বাসায় তো মেয়েরা আছে, ওরা আবার যদি চুরি টুরি করে বসে রাতের বেলায় ঘুমানোর সময়ও এগুলো বালিশের নিচে রাখেও তারপরে ঘুমাইতো, মানে এতভাবে এগুলোকে ওর টেক কেয়ার করতো। ব্যাগে করে অবশ্যই নিয়ে গেছে, ওর বাসায় ধরে ফেলছে। আমি তো এটা ভাবতেছি যে ওর বাসায় ধরে গেছে, ও বাসায় চলে গেছে, মানে ওর বাসায় ধরে নিয়ে গেছে। এবার আমি ওর বাসার সন্ধানে বেরোইলাম। আমার কাছে ভাই টাকাও নাই, চলতে পারি না, খাইতে পারি না, মানে কি একটা অবস্থা বলার মতো না। আমি 3টা দিন, আপনি যদি বিশ্বাস করেন, আমি 3টা দিন পুরো রেল স্টেশনে ঘুমাইছি, বাস স্টেশনে ঘুমাইছি, কারণ আমি ওরে পাইতেছি না। 3 দিন পরে আল্লাহর কি হুকুম, হঠাৎ করে একদিন আমার খালাতো ভাই রাজুর সাথে আমার দেখা, মানে রাস্তার মধ্যে রাজুর সাথে আমার দেখা, এবং রাজু তো আমার দেখে অবাক, আমার দেখে এসে জড়াই ধরছে, কিরে ভাই তুই এখানে, তোর কী হয়েছে, মানে তুই এরকম শুকিয়ে গেছস কেন? আমারে বলে তুই নাকি বাসা থেকে পালাই গেছস, কোন মেয়ের সাথে পালাইছস? মানে ওরে দেখে আমি তখন কান্না করতেছি, মানে তখন আমার মানে আমি তো প্রথমে একটা আপন মানুষ দেখলাম না, আমার তো আর আপন বলতে কেউ নাই এই শহরে, এই প্রথম মনে হয় একটা আপন মানুষ দেখলাম, আমি কান্না করতেছি। পরে আমার বলে চল বাসায় চল, আমি বললাম না আমি বাসায় যাব না। আমার বলে বাসায় চল, এরকম করে রাস্তায় পড়ে থাকিস না, তোর কী হয়েছে, আমি বললাম যে ভালো লাগতেছে না, আমি খুব অসুস্থ। পরও আমার জোর জবস্তি করে বাসার মধ্যে নিয়ে গেল, মানে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার বাসার মধ্যে শুয়ে আছি। পরে রাতের বেলায় খালাম্মা আসছে, খালাম্মা এসে কোনো কথা বলে নাই, শুধু বলে তোর শরীরটা এখন ভালো? আমি বললাম হ্যাঁ ভালো। পরে এই যে অপারেশনের দাগটা কিন্তু আমার খালাতো ভাই দেখছে, দেখে আমার বলে যে আকাশ তোর এখানে অপারেশনের দাগটা কিসের? আমি বললাম এই অপারেশনটা হচ্ছে আমার অ্যাপেন্ডিসাইটের ব্যথা হয়েছিল, ব্যথার অপারেশন, ওর এটা বলছে। ও আর কোনো কিছু বলে নাই। এখন রাতটা পেরিয়ে পরের দিনে আমার আব্বা আম্মা চলে আসছে, মানে পরের দিনে সকালবেলা আব্বা আম্মা দুজনে আসছে, মানে ওদেরকে দেখে তো আমি অবাক। এরই মাঝে আমার আর ওই যে পরীর কথা, আর কোনো পরীর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, ওর নাম্বারও বন্ধ, ওরে আমি পাই না। পরে আব্বা আম্মা আসছে, এসে আমারে বলতেছে যে তুই এখানে, তুই গয়নাগাটিগুলো কী করছস আমারে বলে। আমি তখন কিছুই বলি না। আর আমার খালাম্মা তখন বলতেছে দেখেন ও অসুস্থ, ওর সাথে আপনারা কথা বাড়াবাড়ি করেন না, ওর অবস্থা ভালো না। তা আমার আব্বা বলে চল রংপুরে চল। আমার খালা বলে না না না, ওরে রংপুরে এখন নিয়েন না, ওর অবস্থাটা খুবই খারাপ, ওরা এখানে রাখেন, ওরা আমরা ডাক্তার দেখাই, ওর কী হয়েছে ওরা ডাক্তার দেখায়। এরপর আমাকে ডাক্তার দেখাইতে শুরু করছে, এবং ডাক্তার দেখাইতে শুরু করছে, একবার দুইবার করে আমাকে ডাক্তার দেখাইতে আসে, এবং ডাক্তার এই ডাক্তার ওই ডাক্তার বিভিন্ন ডাক্তারের কাছে নিতে আসে, এবং নিতে নিতে পরে আমার পুরো শরীর আবারও চেক আপ করছে। মানে এই সমস্যা চেক আপ করার পরে এই প্রথম তখনই ধরা পড়লো যে আমার একটা কিডনি নাই, মানে একটা কিডনি নেই, কিডনি কেটে ফেলা হয়েছে টোটালি। তো আমার যখন এটা আমার আব্বু জানতে পারছে, মানে আম্মু জানতে পারছে যে ডাক্তারের মাধ্যমে চেক আপের পরে আমার আব্বু আমারে বলে যে মানে তোর কি কিডনিতে কোনো সমস্যা ছিল? আমারে বলে। আমি বললাম না আব্বু, আমার কিডনিতে ওই সমস্যা ছিল না, আমার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ছিল। আমার আব্বু বলে তাহলে তোর কিডনি কোথায়, তোর তো কিডনি কেটে ফেলা হয়েছে। যখন আমাকে এইটা বললো যে আমার কিডনি কেটে ফেলা হয়েছে, মানে আমি তখন মানে কি বলবো আমি না বুঝতে পারতেছিলাম না। বাট বিশ্বাস করুন, আমি তখনও বিশ্বাস করি যে আমার পরই আমার সাথে চিটিং করে নাই। আমি তখনও বিশ্বাস করি যে ও আমাকে ভালোবাসে, ওর ফ্যামিলির কাছে ও ধরা খেয়ে গেছে, ও কোনো একদিন ফিরে আসবে, মানে ও তখন আমাকে এটা বলে। পরে আমি করলাম কি, আমি বললাম আমার তখন আমি বাসায় আসছি, বাসায় আসার পরে আমার আব্বার তো আবার ঢাকাতেও পরিচিতি আছে, আর আমার খালু আবার কিন্তু মানে অনেক প্রভাবশালী লোক। খালু তখন জিজ্ঞেস করলো যে কোন হসপিটালে তোর অপারেশনটা হয়েছে। আমি বললাম যে কোন হসপিটালে অপারেশন হয়েছে এটা জানি না, তবে আমি এটা বলতে পারি যে কোন হসপিটাল আমাকে প্রথমে ভর্তি করানো হয়েছিল, এবং এরপর অপারেশনটা কোথায় হয়েছে এটা বলতে পারি না। পরে খালু আমাকে হসপিটালের নাম বললো, হসপিটালের নাম বলার পর আমি হসপিটালের নাম বললাম, অ্যান্ড হসপিটালের নাম বলার পরে মানে যেদিন খালুরে বললাম তার 2 ঘন্টা পরেই হঠাৎ করে 2 জন পুলিশ সদস্য আমার মানে রুমে আসছে, মানে খালাম্মার বাসায় এসে আমার জবানবন্দি রেকর্ড করছে, রেকর্ড করে সব কিছু লিখিতভাবে নিয়ে গেছে। আমি তো বাসার মধ্যে শুয়ে আছি, আমি তো বাসার মধ্যেই পড়ে আছি। এই অবস্থার মধ্যে আমি তখনও জানি যে ডাক্তার হয়তো ভুল সিদ্ধান্ত, মানে ভুলভাবে হয়তো আমার কিডনি নিয়ে গেছে, মানে ডাক্তার মনে নিয়ে গেছে। এই বলে মানে বাসার মধ্যে পড়ে আছি, তার প্রায় 1 মাসের মতো আমি টোটালি বাসায় কারোর সাথে কথা বলি না, এবং এই ঘটনা আমি কারোর কাছে বলিও না যে ওর সাথে আমার দেখা হয়েছে বা ও চলে গেছে, ওর ফ্যামিলিকে নিয়ে গেছে। 1 মাস পরে আমার খালাতো ভাই আমারে রাজু বলে, কিরে আকাশ বলেছিলাম না মেয়ে চিটিং,
আরে তোর কিডনি বিক্রি করে ফেলছে এমনি বলে। আমি বললাম মানে আমার কিডনি বিক্রি করে ফেলছে মানে? বলে তোর ভালোবাসার মানুষটা দেখবি? আমি বললাম মানে দেখবো মানে? ও তো ভালোবাসাটা আমার বউ। বলে তোর বউরে দেখবি? আমি বললাম তো দেখবো মানে অবশ্যই দেখবো। কোথায় তুই পাইছস? বলে তোর বউ জেলে আছে, দেখবি নাকি? ওই এমনি বলে। মানে আমি ভাই মানে তখন আমি ওর যে কথা আমরা বলতেছে আমার কিন্তু কি কি হচ্ছে বা গোয়েন্দাকে জানানো হয়েছে, পুলিশকে জানানো হয়েছে, র্যাবকে জানানো হয়েছে, ওরা কিন্তু ওদের মতো করে মানে ওরে ধরার জন্য ট্রাই করতেছে, ওরে কোথায় নিয়ে গেছে বা ও কী করে ওরে ধরার জন্য ট্রাই করতেছে। আমার কিন্তু আমার পরিবার এটা আর বলতেছে না, মানে ওরা যেগুলো করতেছে আমার কিন্তু কিছু জানাচ্ছে না। আমি তো রিল্যাক্সে খালামার বাসার মধ্যে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, খালামার বাসায় পড়ে আছে এবং ওকে ধরা হয়েছে। পরে আমি বললাম যে রাজুরে বলতেছে, রাজু তুই এগুলো কী বলতেছস? বলে বেটা তাদের বিশ্বাস করলি না? তোরা আমি বলছি যে ওই মেয়ে চিটিং, কিন্তু বিশ্বাস করস নাই। এই মেয়ে তোর গয়না কেটেও নিয়ে গেছে, শেষে তোর কিডনিটাও বিক্রি করে গেছে। কিন্তু অবাক লাগে তো দুইটা কিডনি বিক্রি করলো না কেন, তোরা মাইরে ফেললো না কেন? এগুলো আমারে বলতেছে। মানে আমি তখনও বিশ্বাস করতে পারি না। পরে 4 দিন 5 দিন পরে আমি রাজুরে বলি, রাজু আমি কি একটু পরীর সাথে দেখা করতে পারবো? আমরা বলে দেখা করবি, সমস্যা কি? দেখা তো করতেই পারো, যা দেখা করে অর্থাৎ জেলে আছে। পরে আমার আব্বা আম্মা আমাকে বাড়িতে নিয়ে আসবে, মানে বাড়িতে নিয়ে যাবে। পরে আমি বাড়িতে যাব না। আমি বললাম আমি বাড়িতে যাব না, কারণ আমি বাড়িতে গিয়ে কীভাবে মুখ দেখাবো? আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, আমি চুরি করে আসছি, আমি বাড়িতে যাব না। আমার আব্বু বলে চল বাড়িতে চল, এখানে ঢাকায় থাকলে তুই আবারও প্রতারিত হবি, এমনিই তুই অসুস্থ, চল। আমি বলছি আমি যাব না। পরে তার 15-20 দিন পরে আমি রাজুরে খুব রিকোয়েস্ট করলাম যে রাজু আমি একটা বারের জন্য পরীর সাথে দেখা করতে চাই, তোর কাছে আমার অনুরোধ তুই আমাকে একটা বার পরীর সাথে দেখা করাই দে। পরে আমারে বলে ভাই তুই কি এই মেয়ের এখনও ভালোবাসস? আমি যখন আমাকে এটা জিজ্ঞেস করে আমার ভিতর থেকে মনে হয় বলে উঠি যে আমি ওরা ভালোবাসি। আমার একটা কিডনিও বিক্রি করে ফেলছে, এরপরেও মনে হয় যে আমি ওরা ভালোবাসি। পরে আমি রাজুরে বললাম যে রাজু দেখ ভালোবাসি কিনা ওইটা পৌঁছে পড়ার কথা, বাট আমি ওকে একটু সামনাসামনি জিজ্ঞেস করতে চাই আমার সাথে এরকমটা কেন করলো। ও বলে ঠিক আছে সমস্যা নেই, তোর লগে দেখা করার ব্যবস্থা করে দিব। পরে এর পরের দিনও দুপুরবেলা আমি ওরে নিয়ে বেরিয়েছি। খালাম্মা বলে দেখ দূরে কোথাও যাইস না, তুই তো অসুস্থ, এরিয়ার মধ্যেই থাকিস। পরে আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি ওকে দেখলাম, মানে যেই থানায় মানে জেলে ওকে রাখছে ওইখানে দেখলাম। আমি দেখার পর নিচের দিকে তাকায় আছে। মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যে এই মানুষটাই আমার সাথে এটা করছে, মানে এই মানুষটাই আমার সাথে এটা করছে। আমি না বিশ্বাস করতে পারতেছিলাম না। বিশ্বাস করেন মানে ও কান্না করতেছে ওই পাথে, আমি মানে এদিকে কান্না করতেছি। পরে রাজু আমার দিকে তাকে হাসতেছে। রাজু বলে তুই কাঁদতেছিস কেন? ওই মেয়ে তো ধরা খাইছে, তার এখন যাবজ্জীবন জেল হয়ে গেছে, ওই সারা জীবন জেলে থাকবো, এলেকে কান্না করতেছে, তুই কান্না করতেছিস কেন? পরে আমি বলবো আমি কেন কান্না করতেছি এটা আমি জানি না রে, আমি তোর কোনো কিছু বলতে পারবো না, আমি কোনো কিছু বলতে পারবো না। কিন্তু এই যে মামলাগুলো তারা করছে আমার কাছ থেকে কিন্তু সিগনেচার নিছে। এখন কোন জায়গায় কেন সিগনেচার নিছে ওটা আমি জানতাম না, কিন্তু মামলাটা আমিই করছি। মানে আমার বাবা কিন্তু জাস্ট সাক্ষী ছিল বা পরিবারের মানুষরা সাক্ষী ছিল, এটার মূল বাদে কিন্তু মামলা আমিই করছি। পরে আমি রাজুর কাছ থেকে ওইখান থেকে চলে আসছি, জেল থেকেও আমার সাথে কোনো কথা বলে নাই, জাস্ট ওকে আমি একটু দেখছি এটাই। পরে রাজুর মাধ্যমে জানতে পারলাম এরা অনেক বড় মানে গ্রুপ আছে, এই গ্রুপের সবাই কাজ করে এটা সেটা। পরে আমার মানে রাজু আমার বারবার একটা বলে তুমি মেয়েটা তোর মেরে ফেললো না কেন? মানে আমি না বুঝলাম না, একটা কিডনি বিক্রি করছে যেই টাকা পাইছে, 2 কিডনি বিক্রি করলে তো আরও বেশি টাকা পাইতো, তোর চোখ বিক্রি করে দিলে তো আরও টাকা পাওয়া যেত, তোর পুরো বডি বিক্রি করলে তো অনেক বেশি টাকা পাওয়া যেত, তো তোর পুরো বিক্রি করে দিল না কেন? আমি না এটা বুঝি না। মেয়েটা মনে তোরা ভালোবাসতো রে, মানে রাজু এই কথাগুলো আমারে বলে। মানে রাজু যখন ভাই এই কথা আমারে বলে যে মেয়েটা মনে তোরা ভালোবাসতো, আমার তখন তো ভালো লাগে, আমি না বলে বোঝাতে পারবো না। এইভাবে প্রায় 4 মাসের মতো আমি ঢাকায় থাকি। 4 মাস পরে আমাকে রংপুরে নিয়ে যাওয়া হয়, আমি রংপুরে চলে যাই। আমি কিন্তু ওই পুরনো সিমটাই চালাইতাম, মানে পুরনো সিম বলতে যেটা দিয়ে আমি ওর সাথে কথা বলতাম, ওর সাথে আমার কথাবার্তা হতো, ওই সিমটাই আমি চালাইতাম। 4 মাস পরে আমি খাওয়া দাওয়া করি না, ঘুমাই না। পরে আমি যে মামলাগুলো করা হয়েছে এগুলোর কাগজপত্রগুলো দেখি এবং দেখে সম্পূর্ণ মামলা আমিই করি, আমি এটার বাদী। পরে আমার ভিতর হঠাৎ করে কেন জানি মনে হলো যে মনে তোরা ভালোবাসছি, মানে এত বেশি ভালোবাসছি একটা মানুষকে, এর চেয়েও বেশি ভালোবাসা যায় না, এর চেয়েও বেশি পৃথিবীতে কাউরে ভালোবাসা যায় না আমি যতটা ভালোবাসছি। তো ও আমার ক্ষতি করছে, যাই করছে, আমার একটা কিডনি বিক্রি করছে, আমি ওর জেল থেকে বের করে ফেলবো, মানে এরকম একটা চিন্তা ভাবনা তখন আমার মাথায় চলে আসছে। দেখেন যে আমি ওরা জেল থেকে বের করে ফেলবো, ওরে আমি বের করে ছেড়ে দিব, এরকম একটা চিন্তা ভাবনা আসছে। পরে আমি নিজে নিজে তখন এটা প্রসেস শুরু করলাম। তখন কিন্তু আমার পরিবার আমার সাথে ভালো হয়ে গেল। আমি যখন যেটা বলি ওরা আমার কথা শুনে, আমাকে মানে, আমাকে বুঝে, মানে খুবই ভালো। পরে আমি নিজে নিজে মনে হলো যে আমি ওকে মানে ছেড়ে দিব, মানে জেল থেকে আমি ওরা ছেড়ে দিব, আমার এটা প্ল্যানিং আসছে। আসার পরে আমি নিজে নিজে মামলাগুলো গোপনে 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 ডিল করতেছি একজন লয়ারের মাধ্যমে। আমি তখন আমার মামলাটা উঠাই ফেলি, মানে ওর যে মামলাটা দিয়েছিলাম মামলাটা উঠাই এবং ওর তখন জেল থেকে বের করে দেয়। তো ওর যেদিন জেল থেকে মানে ও যেদিন জেল থেকে বেরিয়ে যায় ওই দিন কিন্তু আমি ঢাকায় যাই না, কিন্তু আমি জানি ওর আজকে দিনের 11টা ওর খালাস পাইছে, ও বেরিয়ে গেছে, এটা আমি জানতে পারি। বাট ও যে জেল থেকে বেরিয়ে গেছে না, এটা আমার পরিবারের কেউ জানে না, আমার খালাতো ভাই খালা বা আমার আত্মীয় স্বজন অন্যরা কেউ কিন্তু জানে না, শুধুমাত্র আমি জানি।
পরে জেল থেকে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে আমি আমার মতো করে পড়ে আছি, আমি আর ওর কথা ভাবি না, ওরে আমি মুক্ত করে দিচ্ছি, ও চলে যাক, আমার কথা হচ্ছে এইটাই, আর কিছু না। ও আমার ক্ষতি করছে, আমি ওর ক্ষতি করলাম না। জেল থেকে বেরোয়ার প্রায় 4 দিন পরে আমার নাম্বারে একটা আননোন নাম্বার থেকে কল আসছে। পরে আমি রিসিভ করছি, ও কথা বলে না। যখন কথা বলে না, আমি তখনই বুঝে গেছি যে এটা নিশ্চিত পরি, কারণ আমি তো পুরনো সিম, এই সিম নাম্বার তো জানতো। পরে আমারে বলে যে তুমি আমারে ছাড়লা কেন, এমন করেই বলে। তা আমি ওরে বলতেছি যে তাইলে তুমি আমারে ছাড়লা কেন। আমার বলে মানি, আমি বললাম তুমি আমার একটা কিডনি বিক্রি করে যেই টাকা পাইছো, বাকি কিডনি বিক্রি করলে তো আরও বেশি টাকা পাইতা, তা বাকি কিডনিটা বিক্রি করলা না কেন। আমাকে বলে যাদের সাথে আমি কাজ করতাম ওরা চাচ্ছিল তোমার বাকি কিডনিটাও বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু তোমাকে আমি ভালোবাসতাম, আমি এই জন্য তোমার বাকি কিডনিটা আমি বিক্রি করি নাই। আমি বললাম বাহ, খুব সুন্দর করে মিথ্যে বলতে পারো, আচ্ছা ঠিক আছে, তো এখন কেমন আছো। আমাকে বলে এরপরে আমার সাথে কি হয়েছে ওটা তো তুমি জানো না। আমি বললাম না, জানার তো দরকার না, আমি তো যতটুকু জানার জানছি। বলে না, তুমি যেটা জানছো এটা তোমার তরফ থেকে জানছো, আমারটা কিন্তু জানো না। আমি যাদের সাথে কাজ করি, যারা আমাকে এই লাইনে এনেছে, যাদের পরামর্শতে আমি কাজ করি, তুমি যে আমাকে নাম্বারটা পাইছো, এই নাম্বারগুলো পরিকল্পিতভাবে আমাদের সদস্যের লোকেরাই কিন্তু নাম্বারগুলো মোবাইলের মাধ্যমে দিচ্ছে, দেওয়ালে নাম্বারগুলো ছড়াচ্ছে, কারো কাছ থেকে টাকা নিচ্ছি, কাউকে ব্ল্যাকমেল করতেছি, গ্রামের ছেলেদের কাউকে প্রেম করার কথা বলে ঢাকায় আনতেছি, ধৈর্য মারতেছি, পরিবার থেকে মুক্তিপণ দাবি করি, এইভাবেই চলি। বাট তোমার আমি যেদিন দেখছিলাম রেস্টুরেন্টে, আমার তো অনেক ভালো লেগে গেছে, সত্যি কথা অনেকটা ভালো লাগছে। ভালো লাগার কারণেই আমি সেদিন তোমারে মারি নাই, নাহলে কিন্তু তুমি কিন্তু আর বাঁচতে পারতাম। তোমাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, আর আমি তোমাকে একটা মেডিসিন খাওয়াইছিলাম যেটার কারণে তোমার পেটে এই ব্যথাটা হয়েছিল, এবং ওই ব্যথাটার পরেই আমি নিজেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমাদের আন্ডারে সবাই ছিল, তো তোমাকে হসপিটালে মেরে ফেলা হইতো, বাট আমি তোমাকে মারিনি। এবং তোমাকে না মারার কারণেই, তোমার বাকি কিডনিটা সেল না করার কারণে আমার মানে গ্রুপের যারা সদস্য ছিল এরা সবাই আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেল, আমার উপর রেগে গেল, এবং রেগে গিয়ে ওরা নিজেই আমার আটকায় ফেলছে। আর ওই রুমের যে বাকি 3টা মেয়ে ছিল, ওই বাকি 3টা মেয়েও এই লাইনেই কাজ করে, আমরা সবাই একই লাইনে কাজ করি। ওই বাকি 3টা মেয়ে একই লাইনে কাজ করে, আমাকে আমার পরিবার আটকাইছে, এটা মিথ্যা কথা। আসলে আমার পরিবার নাই, আমার বাবাও নাই, মাও নাই, আদৌ আমি জানি না আমার বাবা কোথায়, মা কোথায়। আমি ছোটোবেলা থেকেই একটা খারাপ জায়গায় বড় হই, তোকে বলতে চাই না, এবং সেখান থেকে আমি বেরিয়ে ওঠে, এবং আমি দেখতে শুনতে সুন্দর থাকার কারণে ওরা তখন ওই খারাপ জায়গাটা থেকে নিয়ে এসে আমাকে একটা গ্রুপের মাধ্যমে অ্যাটেন্ড করে, এবং এই গ্রুপের সবাই এই কাজটাই করে, আমি ওদের গ্রুপের সদস্য। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও, ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় আমাদের এই গ্রুপটা আছে। পরে আমি বললাম তো তুমি এত বড় ক্রিমিনাল। আমাকে বলে দেখো আমি তোমাকে ভালোবাসতাম, এই জন্য তোমাকে মারি নাই, তো তুমি আমাকে ছেড়ে দিছো কেন, তুমি আমাকে সাজা কেন দিলে না। আমি বললাম যে তোমাদের গ্রুপের কি সবাই ধরা পড়ছে। বলে হ্যাঁ, প্রায় সবাই ধরা পড়ছে, তো আমারে তুমি কেন বের করলা। আমি বললাম যে দেখো এমনিই বের করছি, আমার কাছে মনে হলো যে তুমি অপরাধ করছো, তোমার শাস্তি হয়েছে, আমার তোমার এ নিয়ে কোনো নাই, এই জন্য ছেড়ে দিছি। পরও আমার সাথে মাঝে মাঝে ফোন দেয়, এবং এরকম করতে হবে তখন একটা গার্মেন্টসে চাকরি নেয়। আমি বিশ্বাস করি না যে গার্মেন্টসে চাকরি করে, আমার বলে আমি গার্মেন্টসে চাকরি করি, আমি বিশ্বাস করি না। পরে দেখলাম যে আসলে 2-1 দিন কথাবার্তা বলি, বলতে হতো আসলেই গার্মেন্টসে চাকরি করে। আমি কিন্তু ওর সাথে দেখা করতে আসি না। পরেও আমার বলে আমি কি তোমার সাথে একটু দেখা করতে পারি। আমি বললাম কেন, আমার বাকি কিডনিটাও বিক্রি করবা। আমাকে বলে না, আমি রংপুরে যাব প্রয়োজন। আমি ঠিক আছে আসো। পরে রংপুরে আমার সাথে 2-3 বার দেখা করে, এটা কিন্তু আমার পরিবারের মানুষরা জানে না। রংপুরে এসে দেখা করে, 2-3 বার দেখা করে, আমার সাথে দেখা করে, এবং দেখা সাক্ষাৎ করে এই জায়গায় আসে। এমন করতে করতে ভাই আমার কাছে কেমন করে জানি আমার মনে হয় যে আমি আবারও আগের মতো একটু একটু করে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম ওর উপরে। ও ফোন না দিলে ভালো লাগতো না, কথা বলতাম। ও তখন খুব ভালোভাবে ওই গ্রুপ থেকে বেরিয়ে গেছে, গার্মেন্টসে চাকরি করে ওই লাইফে আছে। এমন করতে করতে আমি নিজেই মানে ও নিজেই আমারে বলতেছে যে ও মানে এখান থেকে চলে যাবে, ইন্ডিয়া চলে যাবে, ইন্ডিয়াতে গিয়ে ও থাকবে, কারণ ঢাকাতে ওর অনেক শত্রু, অনেক ছেলেদের সাথেও চিটিং করছে, এবং কোনো ছেলে যদি ওরা পায় ওরা মেরে ফেলবে, এগুলো বলে। তা আমার ভিতর তখন মনে হলো ও তো ভালো হয়ে গেছে, যদিও ভালো হয়ে যায় তাহলে আমি ওরা নিয়ে সংসার করি, মানে আমার কাছে এই জিনিসটা মনে হয় ভিতর থেকে। এবং একদিন ঠিকই আমি ওরা বলে ফেলি যে তুমি কি আমার সাথে সংসার করবা। আমাকে বলে এরপরেও কি তুমি আমাকে বিশ্বাস করবা। আমি বললাম বিশ্বাস করবো কি না সেটা জানি না, বাট তুমি যদি ভালো হয়ে যাও আমি তোমার সাথে সংসার করবো। আমাকে বললো তোমার বাবা মা আমাকে দেখেছে, এরা কখনোই আমাকে মেনে নেবে না, এরা কখনোই আমাকে মানবে না, তুমি শুধু শুধু তোমার পরিবার আমাকে নিতে পারবা না। আমি বললাম এটা সত্য, আমার পরিবারে তোমাকে নিতে পারবো না, কিন্তু তুমি যদি ভালো হয়ে যাও তোমাকে বিয়ে করব। পরে ও বলে আমাকে কোথায় রাখবো। আমি বলে রংপুরে রাখবো। এরপরে আমি পুনরায় ওকে আবারও বিয়ে করি। আমি নিজে ওকে বিয়ে করি, এটা আমার পরিবারে কেউ জানে না, শুধু আমি আর আমার আল্লাহ, আর কেউ জানে না। এরপরে বিয়ে করে ওকে আমি রংপুরে রাখি, এবং রাখতে রাখতে এরকম করে সময়গুলো কাটতে কাটতে
তখনও বেবি কনসেপ্ট করে, বাচ্চা কনসেপ্ট করে, এবং বাচ্চা কনসেপ্ট করার পরে আমার একটা কন্যার সন্তান হয়। আমার মেয়েটা হওয়ার 4 মাসের মাথায় আমি তখন এই বিষয়গুলো আমার আম্মুকে বলতে শুরু করি যে এমনি এমনি আমি ওরে বিয়ে করছি। না, পরিবারের মানুষদের শোনার পরে খুব রাগারাগি, না ওই মেয়ে খারাপ, এই মেয়ে এটা করবে ওইটা করবে, মানে কেউ মানতেছে না, কেউ মানে না। এবং এরই মাঝে আমার বড় বোনের একটু সদয় হলো। বড় বোন বলে যে মানুষ তো দুনিয়াতে 1000টা অপরাধ করেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপ পেয়ে যায়, অলি হয়ে যায়। 99টা খুন করে একটা লোক অলি হয়েছে, তা এরকমও তো ঘটনা আছে, মেয়েটা হয়তো ভালো হয়ে যেতে পারে। তখন আমার বড়াপু তখন ওর সাথে কথা বলে ওর বাসায় যায়। আমি ওরে রংপুরে যেখানে রাখতাম ওই বাসায় যায়, এবং আমার বড়াপুর সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পরে ওকে আমাদের বাসায় নিয়ে আসে। এবং আমাদের বাসায় আসার পরে ওর ঘরে পুনরায় আমার আরেকটা মেয়ে হয়, দেন আরেকটা ছেলে হয়। আমার 2টা মেয়ে, একটা ছেলে। এইভাবে আমি এখন ওর সাথে আছি এবং আমি এখন ওর সাথে সংসার করতেছি। ওর বাবা মা কেউ নেই আমাদের পরিবারে আছে, এবং আমাদের বাবা মায়ের পা ধরেও খাইতেছে। সত্যি কথা যেটা, আমার আব্বা আমার পা ধরে খাইতেছে, মানে পরিবারের মধ্যে এত ভালো যা বলার মতো না। তো এখন হয়তো আপনি বলবেন যে আমি এই কথাগুলো কেন বললাম। এই কথাগুলো বললাম কি জানেন, আমার বউ পরীর মুখে আমি শুনেছিলাম যে পরী আমাকে এমন কিছু কথা বলেছে যেগুলো প্রতিনিয়ত এখনও এই দলগুলো, এই গ্রুপগুলো এখনও সক্রিয় আছে। ওরা এখনও টার্গেট করে বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে বা সোশ্যাল মাধ্যমে, এভাবে ওভাবে বিভিন্ন ছেলেদেরকে টার্গেট করে, রিলেশন করে, প্রেম করে, তাদেরকে ঢাকায় এনে কাউকে আটকায় মুক্তিপণ দাবি করে, কাউকে মেরে ফেলে, মানে যারা টাকা আনতে পারেন এদেরকে পুরো মেরে ফেলে, কিডনি বিক্রি করে, চোখ বিক্রি করে, এগুলো করে। আমি শুধু আপনার মাধ্যমে দেশবাসীকে সতর্ক করতে চাই যাতে হুটহাট করে উঠতি বয়সী ছেলেরা সুন্দরী কোনো রমণীর প্রতি প্রলোভিত হয়ে ওই মেয়ের হাত ধরে যেন আমার মতো বোকামি না করে। পরী হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু পরীর লাইনে ও আমাকে বলল যে অসংখ্য মেয়েরা আছে যারা এই লাইনের সাথে জড়িত। আমি আপনার মাধ্যমে সবাইকে সতর্ক করতে চাই। আর আমি আপনার গল্প শুনি রিসেন্ট কয়েকদিন ধরে, তো সেখান থেকে আমার কাছে মনে হলো যে আমি আপনার মাধ্যমেই আমি এই জিনিসটা ছড়াতে পারবো। আমি আপনার মাধ্যমে ছড়িয়ে দিলাম, আপনি মানুষকে বলে দিবেন যাতে অন্তত আমার গল্পটা শুনে মানুষ সতর্ক হয়। আরেকটা কথা আপনাকে বলি ভাই, শোনেন, অনুরোধ করে বলে যাচ্ছি যে আপনি আমার নাম ঠিকানাগুলো হাইড করবেন, যেহেতু আমি আমার এখন বউ নিয়ে সংসার করি, যাতে আমার আশেপাশের কেউ শুনলে আমার বউকে চিনতে না পারে। আর আমার বউ যে ওই লাইনের, এটা শুধু আমার পরিবারের মানুষরাই জানে, বাকিরা কেউই জানে না। তো ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ভালোবাসা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে আকাশ ভাইয়ের জীবনের গল্পটা শোনার জন্য। বন্ধুগণ, আমি গতকাল কেমন একটা নিউজ দেখেছিলাম, ATN মনে হয়, ATN মেবি, এক নারী তার স্বামীর জন্য দর্শনের মামলা দিয়েছে। মানে এক বউ তার স্বামীকে দর্শনের মামলা দিয়েছে, সেই মামলায় স্বামী 7 দিন জেল খেটেছে। জেল খাটার পরে বের হয়ে সেই নারী আবার তার স্বামীর সাথে সংসার করতেছে। সাংবাদিক গিয়ে প্রশ্ন করলো যে আপনাকে যদি সে বিয়েই করে, আপনি যদি তার মানে বই হয়ে থাকেন, তাহলে দর্শন মামলা দিয়েছিলেন কেন? এবং জেল থেকে বের হয়ে এই লোক আবার এই মেয়ের সাথেই কীভাবে সংসার করে যাচ্ছে। দেখেন, এই পৃথিবীটা অনেক বিচিত্র রকম। এখানে এক একজনের মন মানসিকতা এক এক রকম, এক একজনে এক একভাবে চিন্তা করে। এই পৃথিবীতে সবার মানে আঙ্গুলের চাপ যেরকম একরকম হয় না, এই পৃথিবীর প্রতিটা মানুষের মনও একরকম হয় না। এক একজন মানুষের মন এক এক রকম। দেখেন, আকাশ ভাই যখন শেষেই পরীটাকে বিয়ে করে, মানে পরিণয়ের মেয়েটাকে বিয়ে করে, আমি তো ভাবছি যে লোকটা এবার পুরোই হারাবে, মানে সে আরও বাঁশ খাবে। আল্লাহর কি হুকুম, ভালো হয়ে গেল। যাই হোক, গল্প কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর আমি বারবার একটা কথা, আকাশ ভাইয়ের গল্পের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই। এরকম অনেক প্রেম বিশেষ করে ফেসবুকে হয়ে থাকে, আমি দেখি চিনে না জানে না ফেসবুকে একটা আইডির সাথে রিলেশন করে মেয়ের সাথে দেখা করতে যায়, এরপরে আটকে মুক্তিপণ দাবি করে, এরকম অ্যাভেলেবেল হইতেছে। তো যার জন্য উঠতি বয়সী ভাইদেরকে বলবো, যারা গল্প শুনেছেন তারা সতর্ক হন। আর আমার যে মায়েরা গল্প শুনেছেন, বি কেয়ারফুল, আপনার সন্তানের প্রতি আপনি খেয়াল রাখেন যাতে আপনার সন্তান এরকম কোনো প্রতারণার ফাঁদে পা না দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। ইনশাল্লাহ আপনার সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।